আচ্ছা, আমরা একটু ইন্টারফেসটা দেখি যে এখানে কি কি আছে। তো আমরা এখানে যেটা পাচ্ছি, আমরা যদি অনলাইন থেকে ডোমেন নিয়ে থাকি, সেখানেও আমরা সেম টু সেম পাবো। এখানে যেরকম দেখতেছি সেখানেও সেম। তো সেই ক্ষেত্রে আমরা আপাতত এটা নিয়ে একটু ট্রাই করি, তারপরে ওটা অনলাইনেও আমরা লাস্টে কাজ করব। তো এখানে দেখেন যে উপরে আমার ডাটা বেসেস নামক একটা বাটন আছে, তারপর এসকিউএল আছে, স্ট্যাটাস, ইউজার্স, এক্সপোর্ট, ইম্পোর্ট, সেটিংস আছে। এরপরে এই পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে ডাটাবেস। তো আমার এখানে কিছু ডাটাবেস আগে থেকে বানানো আছে, যে ব্যাস 21, তারপর ফুড নামে আছে। আহ, এরপরে আর নাই আপাতত। আর বাকিগুলো দেখেন যে আপনারাও দেখতে পারবেন যে এগুলো মাই এসকিউএল আছে, তারপরে পারফরমেন্স স্কিম আছে, এগুলো আপনার সবকিছুই আসে। তো এখানে আসলে ডাটাবেসের মধ্যে কি আছে, যে আমরা মাইস্কেল নামে যেটা আছে এটা যদি ওপেন করি, এখানে দেখেন অনেক কিছু আছে। যে ইউজার্স নামে একটা টেবিল আছে, এখানে আমরা যে ইউজার নেম গুলো পাবো, পাসওয়ার্ড গুলো পাবো, সবকিছু পাবো। তো আমরা আপাতত এখানে কোনো ইউজার নেম বা কোনো কিছু ক্রিয়েট করব না, কিন্তু আমরা যখন অনলাইন সার্ভার নিয়ে কাজ করবো তখন আমাদের ইউজার নেম পাসওয়ার্ড লাগবে কানেক্ট করার জন্য। তো আমরা আপাতত ইজি কাজ যেগুলো আছে সেগুলো একটু দেখি, তারপরে ইচ্ছা করলে ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো আমরা চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। তো সেক্ষেত্রে দেখেন, আমি যদি ডাটাবেস বানাইতে চাই, আমি একদম ফার্স্টে আসলাম, যাই ফার্স্টে এটা ওপেন করলাম। যদি ওপেন করতে চাই তাহলে উপর আমার কি লিখতে হবে, লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন। লেখার পরে দেখেন যে আমার এই ইউজার ইন্টারফেসটা আসবে। তো এখানে যা আছে, আমরা যে কমান্ডগুলো দেখতেছি বা যে বাটনগুলো দেখতেছি, এই বাটনে ক্লিক করে কিন্তু আমি সব কাজ করতে পারবো। কিন্তু মেন সমস্যাটা হচ্ছে যে আমি এখান থেকে না হয় বাটনে ক্লিক করে করে সব কাজ করলাম, কিন্তু আবার এই সেম কাজগুলো তো আমার ওয়েবসাইট থেকে করতে হবে। কারণ ওয়েবসাইটে আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তখন ওখানে যে ডাটাগুলো আমি দিচ্ছি সেই ডাটাগুলো আমার এই ডাটাবেজে সেভ করতে হবে, ইনসার্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের দেখেন যে আমরা যদি মনে করি যে এখান থেকে ডাটা ইনসার্ট করবো, লাভ নাই। কারণ আমাদের ডাটা ইনসার্ট করতে হবে ওখান থেকে। এখন এটা আমরা কেন শিখতেছি, যে এখানে যদি আমরা এসকিউএল কমান্ডের মাধ্যমে কাজ করি তাহলে আমাদের এটা আলাদাভাবে প্র্যাকটিস হয়ে যাবে। আমরা মাইস্কুলটা আলাদাভাবে একটু প্র্যাকটিস করে নিলাম। আর পরে দেখা যাচ্ছে যে এর সাথে পিএসপি কোড অ্যাড হলেও আমরা বুঝতে পারবো যে এগুলো মাইস্কুল বা এসকিউএল কমান্ড, আর ওইগুলো হচ্ছে পিএসপি ফাংশন। তো সেই ক্ষেত্রে আমরা একটু কাজ করি যে ফার্স্টে একটা ডাটাবেস বানাই, এখানে যে বাটনগুলো আছে এই বাটনগুলো দিই, এরপরে আমরা এসকিউএল কমান্ডের মাধ্যমে করব। তো এখানে দেখেন যে আমি যদি ডাটাবেস বানাইতে চাই ডাটাবেসে ক্লিক করতে পারি। আর আপনাদের মেন বিষয়টা হচ্ছে যে আমি যদি মাইস্কুয়েল যেটা আছে, যে ডাটাবেস সার্ভার নিয়ে যদি কাজ করি তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ডাটাবেস বানানো। এরপর আমি যা খুশি করতে পারবো, কিন্তু আগে ডাটাবেসটা বানাতেই হবে। যেরকম মাইক্রোসফট অ্যাক্সেসে কাজ করছেন, অ্যাক্সেসে কাজ করতে গেলে আগে আপনাকে ডাটাবেস বানাতে বলে। এরপরে আপনি টেবিল বানাবেন না, কোয়েরি বানাবেন না, রিপোর্ট বানাবেন, সেটা আপনার ব্যাপার। তো আমরা ফার্স্টে এখানে ডাটাবেস বানাতে পারি, ডাটাবেসের নেম দিব। এখানে দেখেন আমি একটা ডাটাবেসের নেম দিলাম, যাই দিলাম কিছু একটা। ক্রিয়েট নামে একটা বাটন আছে, বাটনে ক্লিক করি। তো সেই ক্ষেত্রে দেখেন যে এখানে আপনার ডাটাবেস ক্রিয়েট হয়েছে। আমরা অনেকগুলো ইউজ দিছিলাম, এটা হচ্ছে আমাদের ডাটাবেস। তো এখানে ডাটাবেস আছে, আমরা যদি এই ডাটাবেসের আন্ডারে কোনো টেবিল অথবা কোনো কিছু বানাইতে চাই তাহলে দেখেন যে আমাদের এই ডাটাবেসটাকে কি সিলেক্ট করতে হবে না, কারণ এখানে তো একাধিক ডাটাবেস আছে, আছে না, 4-5টা ডাটাবেস আছে। তো আমি যদি নির্দিষ্ট কোনো একটা ডাটাবেসের আন্ডারে একটা টেবিল বানাইতে চাই তাহলে ওই নির্দিষ্ট ডাটাবেসটাকে আগে আমার সিলেক্ট করতে হবে। নাহলে আমরা যদি এখানে সরাসরি টেবিল বানাই তাহলে সফটওয়্যারটা বুঝবে কি যে আমি টেবিলটা বানাচ্ছি ঠিক আছে, কিন্তু কোন ডাটাবেসের আন্ডারে, সে কোনো ডাটাবেসই খুঁজে পাবে না। তো সেক্ষেত্রে দেখেন যে আমাদের যে ডাটাবেস আছে এই এটাকে আমরা সিলেক্ট করতে পারি। খুবই কষ্টের কাজ, শুধু একটা ক্লিক করা। আমি যদি ওটাকে ক্লিক করি তাহলে দেখেন যে আমার ওই ডাটাবেসটা সিলেক্টেড অবস্থায় আছে। এবং এখানে দেখেন যে আমার কিছু অপশন দেখাচ্ছে ক্রিয়েট টেবিল। আর এখানে দেখেন যে আপনার দেখাচ্ছে নো টেবিলস ফাউন্ড ইন ডাটাবেস, যে এই ডাটাবেসে কোনো টেবিল নাই। এটা কি বন্ধ করতে পারি? নাহলে আমার এখনই নাক আটকে যাচ্ছে, ঠিক আছে, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে নিঃশ্বাসই নিতে পারতেছি না। তো দেখেন এখান থেকে আমরা ডাটাবেস, সরি, টেবিল ক্রিয়েট করতে পারি। এখন যদি টেবিল ক্রিয়েট করতে চাই তাহলে কি একটা টেবিলের নেম লাগবে না? তা আমরা এখানে যেহেতু ডিলিট দিয়ে দিব এগুলো, একটা নেম দিলাম জানি না। এখন টেবিল যদি আমরা বানাই, এই টেবিলে কি আমাদের কলাম থাকবে, রো থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আপাতত কলাম দিতে পারি যে আমাদের কতগুলো কলাম হবে, 8টা না 10টা না কতগুলো কলাম আমরা বানাবো। তো সেই ক্ষেত্রে এখানে দেখেন যে নাম্বার অফ কলামস, এখানে আমি যদি দিই যে 3, তার মানে কি আমি 3টা
কলাম বানাবো। আর রো গুলো তো আমার অটোমেটিক হবে, যে আমি যদি 10টা ডাটা ইনপুট করি তাহলে আমার 10টা রো হবে, যদি 20টা ডাটা ইনপুট করি তাহলে আমার 20টা রো হবে। এখন এখান থেকে যদি রোটা ফিক্সড করা যেত বা আমরা যদি ফিক্সড করে দিতাম তাহলে কি আমাদের লাভ না ক্ষতি যেত? ক্ষতি হইতো, কারণ আমি যদি এখানে 10টা ফিক্সড করে দিই কিন্তু দেখা যাচ্ছে আমার ডাটা 5,000, তাহলে কি হতো? সমস্যা না? তো সেই ক্ষেত্রে আমরা শুধু এখানে কলামটা ফিক্সড করে দিব, কারণ আমরা এতটুকু জানি যে আমাদের ইনফরমেশন নিব, বাট কি কি ইনফরমেশন নেবে এটা তো আমরা জানি। তো সেই ক্ষেত্রে আমরা কলামটাকে ফিক্সড করে দিতে পারি গো বাটনে ক্লিক করে। তো এখানে দেখেন যে আপনার নেম দেখাচ্ছে, যে আমরা যে কলামগুলো বানাবো অবশ্যই কলামের নেম হবে না যদি আমরা এরকম একটা টেবিল বানাইতে চাই। তো সেক্ষেত্রে দেখেন যে যদি আমার 3টা কলাম হয়, এই কলামের আইডি রাখতে পারি, এই কলামে আমি নেম রাখবো, এটাতে রোল রাখবো। তো এই টেক্সটগুলো কি আসলে? এগুলো হচ্ছে কলাম নেম। তো সেই ক্ষেত্রে দেখেন যে এখানে আমার একটা দিচ্ছে যে আমার ফার্স্ট যে কলাম হবে সেই কলামের নেমটা কি হবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে আমার নেমটা দিতে পারি যে ফার্স্ট কলামে আমি শুধু আইডি নাম্বারগুলা রাখবো। এরপরে আসে যে টাইপ, এটা হচ্ছে ডাটা টাইপ আর কি। যেমন আইডি নামক একটা কলাম হবে, এই কলামে আমরা কোন ধরনের ডাটা রাখবো? এখন ইন্টেজার রাখবো না স্ট্রিং রাখবো? ইন্টেজার, যে সংখ্যাগুলো রাখবো 1 2 3 4 এগুলা। তো ইন্টেজার টাইপের যেহেতু সংখ্যা আমরা রাখবো, এখান থেকে আমরা ডাটা টাইপ কি দিব? এখানে দেখেন যে ডাটা টাইপ অনেকগুলো আছে, একটা আছে ইন্টিজার, একটা আছে var ক্যারেক্টার, আর একটা আছে টেক্সট, আর একটা আছে ডেট। আর এদিকে যেগুলো আছে সাধারণত আমরা ডাটাবেসের ক্ষেত্রে এগুলো ইউজ করি না। তো সেক্ষেত্রে দেখেন যে আমি যেহেতু সংখ্যাগুলো রাখবো আমি এখান থেকে দিতে পারি কি ইন্ট। এখন আমরা কি var ক্যারেক্টার দিতে পারবো? এখানে var ক্যারেক্টার দিতে পারবো না। var ক্যারেক্টার দিলে আমাদের লস আছে, কেননা যে আমরা এখানে একটা টেবিল বানাচ্ছি, দিতে পারবো না তা না, দিতে পারবো। বাট আমরা যদি এখানে দিই তাহলে দেখেন যে এখানে আমার আইডি গুলো আসবে না, সিরিয়াল নাম্বার গুলা। তো এখানে যদি আমার সিরিয়াল নাম্বার গুলো আসে, আমার ভবিষ্যতে একটা টেবিল আর একটা টেবিলের সাথে রিলেশন করা লাগবে না। আমার যদি আর একটা টেবিল থাকে, এটা রাখাই যাবে না। আমার যদি আর একটা টেবিল থাকে, তো সেই টেবিলে দেখেন যে এখানেও আইডি নামক একটা কলাম থাকতে পারে। এখন এই টেবিলের সাথে যদি আমরা এই টেবিলের রিলেশন করি, আসলে টেবিলের সাথে টেবিলের রিলেশন হয় না, এই টেবিলের কলামের সাথে আমরা এই টেবিলের কলামের রিলেশন করতে পারি। তো সেই ক্ষেত্রে দেখেন যে এইটাকে যদি এর সাথে রিলেশন করি, এখন এইটার ডাটা টাইপ যদি ইন্টিজার হয়, এটার ডাটা টাইপ অবশ্যই ইন্টিজারই হতে হবে। এখন আমি যদি এখানে var ক্যারেক্টার দিয়ে রাখি তাহলে দেখেন যে এই রিলেশনটা কিন্তু আমি করতে পারবো না। আর এখানে আর একটা ব্যাপার আছে যে যদি আমি var ক্যারেক্টার দিই তাহলে এইটা দিয়ে আমি ভবিষ্যতে কোনোদিন যোগ বিয়োগ গুণভাগ করতে পারবো না, কারণ আমার তো এটা সিরিয়াল নাম্বার। যে আমাকে আপনাকে যদি বলা হয় যে এরকম 10টা ডাটা আছে, এই 10টা ডাটার মধ্যে আপনার 3 নাম্বার যে ডাটা আছে সেটা ডিলিট করেন। তা এখানে যে আপনার 3 নাম্বার ডাটা আছে এটা আপনি সিলেক্ট করবেন কিভাবে, যে এটা আপনার 3 নাম্বার ডাটা? আপনি কি এরকম গুনবেন 1 2 3, না এই আইডি গুলো দেখেই করবেন এটা 3 নাম্বার? আমরা আইডি গুলা কেন দিই, আমার কতগুলো ডাটা আছে এটা সহজে যেন বুঝতে পারি, বা আমার ডাটা এডিট ডিলেটের যে যে কাজগুলো আছে বলতে পারি, যে আমাদের যাবতীয় অপারেশন যেগুলো আছে সেগুলো করার জন্যই আমরা এই আইডি গুলো ইউজ করি। যেমন অন্য একটা টেবিলের সাথে রিলেশন করা, এখানে যে ডাটা আছে এটাকে এডিট করা, ডিলিট করা, সব কিছুর জন্য আমার এই আইডিটাই সবসময় কাজে লাগবে। তো সেই ক্ষেত্রে দেখেন আমার আইডিটা যদি আমি var ক্যারেক্টার দিয়ে রাখি দিতে পারবো, সমস্যা নেই, কিন্তু সমস্যা হবে তখন যে যখনই আমি এটা নিয়ে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করবো তখন কিন্তু এগুলো আর করতে পারবো না। কেননা আমরা কি কোনো ক্যারেক্টারের সাথে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি? কারণ ক্যারেক্টারটা কি, এটা সিঙ্গেল কোটেশন সুবিশেষ করলে এটা একটা স্ট্রিং। এখন আমার এখানে ওয়ান আছে, ওয়ানের আগে ওয়ান যদি আমি সিঙ্গেল কোটেশন সুবিশেষ করি তো এটা কি সংখ্যা হবে? এটা তো স্ট্রিং হয়ে যাবে। তো যদি স্ট্রিং হয় তাহলে দেখেন এর সাথে এ কে আপনি গুণ করতে পারবেন, বা এর সাথে বি গুণ করতে পারবেন? এটা তো করা সম্ভব না। কিন্তু আমরা একের সাথে 2 গুণ করতে পারবো, যার কারণে আমরা আইডি বা সিরিয়াল নাম্বার যাই দিই না কেন এটা সবসময় ট্রাই করবো যে এটা যেন ইন্টিজার থাকে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখেন আমরা এখানে ডাটা টাইপ দিতে পারি ইন্টিজার। এখন যদি আমরা ইন্টিজার দিয়ে রাখি তাহলে এখানে লেন্থ আমাদের দেওয়া লাগবে না, এটা ডিফল্ট একটা লেন্থ নেবে 11, যে আপনার পাশাপাশি আপনি 11টা ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবেন। এখন বলতে পারেন যে আমি সামান্য 11টা ক্যারেক্টার পাশাপাশি লিখবো, তাহলে আমার কয়টা ডাটা হবে?
তো আপনি দেখেন যে 100 লিখলে আমরা পাশাপাশি কয়টা ক্যারেক্টার লিখি, 3টা। এরকম আপনি পাশাপাশি 11টা ক্যারেক্টার লিখে দেখেন তো মানে কত দূর যায়। পাশাপাশি আপনি 11টা ক্যারেক্টার লিখতে পারবেন। তো সেক্ষেত্রে দেখেন আপনার কি আসলে এত ডাটা কখনো হবে? এখন মনে হচ্ছে তো পাশাপাশি মাত্র 11টা ক্যারেক্টার তো ভুলে যেতে পারে, কিন্তু পাশাপাশি 11টা ক্যারেক্টার আপনি বসাই দেখেন যে সংখ্যা কথা হয়। আপনার এত ডাটা জীবনেও হবে না। যদি হয় তাহলে ইন্টারনেটের মধ্যে আবার ভাগ আছে যে শর্ট লং, সেগুলো নিয়ে কাজ করতে পারবেন। তো আমরা সাধারণত এখানে ইন্টারনারি দিয়ে রাখি, আর লেন্থ আমাদের দেওয়া লাগবে না। এরপর আসি ডিফল্ট। এখন আপনার কি কখনো এটা কি মিসিং হইতে পারে? বলেন। না, মিসিং হওয়ার সম্ভাবনা আছে? আইডিটা কখনো মিসিং হবে না। আমি যদি ডাটা দিই তাহলে এই আইডিটা আমার আসতেই হবে, কারণ আইডি ছাড়া তো আমরা বাকি কোনো কাজ করতে পারবো না। তো সেক্ষেত্রে দেখেন যে এখানে আমার ডিফল্ট কোনো কিছু দরকার নাই, নান আছে নানই থাকতে পারে। এখন ডিফল্ট আমি ইউজ করতে পারি তখন যে আমার এখানে একটা নেম নামক কলাম আছে, যে আমার কখনো নেমটা ফাঁকা আসলেও আসতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি ফাঁকা আসে তাহলে সে ডিফল্ট একটা টেক্সট এখানে সেট করে দেবে, সেই ক্ষেত্রে আমরা ডিফল্ট ইউজ করি। তো এখানে আমাদের আপাতত ডিফল্টটা দরকার নাই, তো আমরা এখানে নাম দিতে পারি। আর এই পরে আপাতত নাই, অ্যাট্রিবিউটসে আমরা যেতে পারি, এখানে বাইনারি আছে, কোনো কিছু লাগবে না। এখানে দেখেন নাল, যে ভবিষ্যতে কখনো ফাঁকা আসতে পারে কিনা। যদি আমরা এখানে ক্লিক দেওয়ার আগে আমরা কি নাল দিলেও নিতে পারবে। তো আমরা আপাতত তো নাল দিতে চাচ্ছি না, তো এটা কখনো ফাঁকা হবে না। এরপরে ইন্ডেক্সে আসি। এখানে দেখেন যে আছে প্রাইমারি, ইউনিক। আর নিচে যে দুটো আছে এই দুটো আমাদের আপাতত ওয়েবের ক্ষেত্রে কাজে লাগবে না। আমাদের জন্য দুটো ইম্পর্টেন্ট আছে, একটা আছে প্রাইমারি আর একটা আছে ইউনিক। এখন দেখেন যে এখানে দুইটা আছে না, একটা প্রাইমারি আর একটা আছে ইউনিক। এটা হচ্ছে প্রাইমারি কি, কি বলতে আবার কি বুঝে? সরি, সেটা ওই ক্ষেত্রে ছিল। এখানে দেখেন যে আমরা যদি ডাটাবেস নিয়ে কাজ করি, এখানে 3টা জিনিস আসতে পারে, একটা হচ্ছে ইউনিক, আরেকটা আসতে পারে প্রাইমারি, আর একটা হচ্ছে ফরেন। এই 3টা কি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা একটা টেবিল বানাবো, তাই না? আমরা যে ডাটাবেস নিয়ে কাজ করতেছি আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের ইনফরমেশন গুলো জমা রাখা, এই তো। তো ইনফরমেশন গুলো জমা রাখবো, এখন আমি কি ইচ্ছা মতো রাখতে পারবো? না আমাদের সে বেসিক হয় যা আছে সব দিয়ে সময় মতো ডাটা ভরে রেখে দিলাম, ওটা তো আর রাখা সম্ভব না। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা ডাটাবেস নিয়ে কাজ করবো, ডাটাবেস অবশ্যই আমাদের টেবিল লাগবে, টেবিল লাগবে। তো সেই ক্ষেত্রে আমি টেবিল বানাইতে পারি। তো যখনই আমরা টেবিল বানাবো, এই টেবিল বানানোর সময় আমাদের কিছু কিছু জিনিস আসতেছে, যে কলামের নেম কি দিব, তারপর আমরা বলে দিচ্ছি যে এই কলামে আমরা কোন ধরনের ডাটা রাখবো, তাই না? তো সেই ক্ষেত্রে দেখেন যে আমি যদি এরকম একটা কলাম, যে এটা হচ্ছে আইডি, এটা দিলাম নেম, এটা দিলাম রোল। তো সেক্ষেত্রে দেখেন এখানে আমার কি আসবে, আইডি গুলো আসবে না, আর এখানে আসতে পারে কি নেম গুলা। এই যাই হোক, একটা রোল নাম্বার দিলাম, এখানে দিলাম 30। এখন দেখেন যে এটা যদি একটা টেবিল হয়, তাহলে আমরা কি নিয়ে আলোচনা করতেছিলাম, তাই না? একটা আছে প্রাইমারি আর একটা আছে ইউনিট। তো ফার্স্টে আমরা ইউনিটটা নিয়ে কাজ করি, যে ইউনিট কি, আমরা যখন কলাম বানাচ্ছি, এই ধরনের যে একটা কলাম বানাচ্ছি, এই কলামটা বানানোর সময় তো আমাদের এই দুটো বিষয় আসছে। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমি এই কলাম বানানোর সময় যদি এই কলামটাকে বলে দিই যে এটা ইউনিক কি হবে, তো সেই ক্ষেত্রে কি হতে পারে, যদি ইউনিক, ইউনিক বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে ডুপ্লিকেট হবে না, বলতে আলাদা আলাদা, একটা আর একটা কখনো কপি হবে না। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমি যদি এই কলামকে বলি যে এই কলামটা ইউনিক, এর মানে হচ্ছে কি যে এই কলামে আমি ডুপ্লিকেট ডাটা দিতে পারবো না। যে আমি একবার 2 দিছি, আবার 2 দিলে ও অটোমেটিক ডাটাবেস থেকে মেসেজ দিবে যে আপনি ডুপ্লিকেট এন্ট্রি দিচ্ছেন। তো এই কাজগুলো আমরা বলতে পারি যে নর্মাল যে সিকিউরিটি গুলো আছে ওই জন্য। তো সেক্ষেত্রে দেখেন যে আমি যদি এই কলামকে বা এই কলামটা আমি যখন বানাচ্ছি, তখন যদি আমি ওই ইউনিক কি এটাকে সিলেক্ট করে রাখি, এর মানে হচ্ছে যে এই কলামে আমি কখনো ডুপ্লিকেট ডাটা দিতে পারবো না। যখন ডুপ্লিকেট ডাটা দিব তখন সে আমাকে মেসেজ দিবে
বা আমরা যে যদি ডুপ্লিকেট ডাটা দিয়েও থাকি মেসেজ তো দিবে প্লাস ডাটাটাও নিবে না। তো ইউনিকটা আসলে এই জন্য ইউজ করি। তো এখানে যে আইডি আছে আইডির ক্ষেত্রে আর কি আমরা ইউনিক ইউজ করি না। ইউনিক ইউজ করি দেখা যাচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই ক্ষেত্রে কারণ একজনের ইমেল অ্যাড্রেসের সাথে কি আরেকজনের ইমেল অ্যাড্রেস কখনো মিলবে? মিলবে না। আর কন্ট্যাক্ট নাম্বার কথাটা যদি চিন্তা করি তাহলে একজনের কন্ট্যাক্ট নাম্বার সাথে কি আরেকজনের কন্ট্যাক্ট নাম্বার কখনো মিলবে? তো সেই ক্ষেত্রে দেখেন যে আমি যদি এখানে একটা কলাম বানাই, যে আমি যখন ইউজার কাছ থেকে ইনফরমেশন গুলো নিব তখন কি আমার কন্ট্যাক্ট নাম্বার ইমেল অ্যাড্রেস নেওয়া লাগতে পারে না? আমরা নর্মাল ধরি যে এখানে আমাদের আরেকটা কলাম আছে সেটা হচ্ছে ইমেল। এখানে আমরা ইমেল অ্যাড্রেস গুলো নিব। আমি যখন এই কলামটা বানাবো তখন আমি বলে দিতে পারি যে এটা ইউনিক, তাহলে এই কলামের মধ্যে আমি ডুপ্লিকেট ডাটা কখনো দিতে পারবো না। এরপরে আসি প্রাইমারি। যে প্রাইমারি কিটা আমরা কেন ইউজ করি বা এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট কেন? এখন দেখেন যে আমি একটা টেবিল বানাচ্ছি, তাই না? টেবিলে আমার আইডি আছে। এখন আমাকে কি এরকম বলতে পারবেন যে আমার এই একটা টেবিল আছে এটাই হবে, আমার আর অন্য কোনো টেবিলের সাথে রিলেশন করা লাগবে না? রিলেশন আমরা করব, কেন করব সেটাও আমরা এখনো দেখিনি। তো আপাতত এতটুকু জেনে নেই যে আমরা যে টেবিলটা বানাচ্ছি এই টেবিলে আমাদের রিলেশন আসতে পারে, যে আমাদের অন্য আর একটা টেবিল আছে এই টেবিলের সাথে আমাদের রিলেশন করা লাগতে পারে। কেন করা লাগতে পারে, কিভাবে করব, সেগুলো তো অবশ্যই দেখবো। তার আগে আমরা ধরে নিই যে এখানে কিছু টেবিল আছে, এই টেবিলের সাথে আমাদের রিলেশন করা লাগতে পারে। এখন আমি যখনই এই আইডি নামক একটা কলাম বানাবো, এই কলামটাকে আমি বলে দিতে পারি যে এটা প্রাইমারি কি। এটা প্রাইমারি কি বলার একটা উদ্দেশ্য আছে, এটা হচ্ছে যে আমার এখানে যে ডাটাগুলো আছে এই আইডি গুলোকে আমি কখন ডুপ্লিকেট হতে দিব? আইডি গুলো আমি কখনো ডুপ্লিকেট হতে দিব না। আর দ্বিতীয় কথা আছে যে এই আইডি গুলো দিয়েই কিন্তু আমার এই টেবিলে যাবতীয় অপারেশন করতে হবে। এখন অপারেশন বলতে কি বুঝি, আপনার এরকম হতে পারে যে আপনার এই ডাটাটা এডিট করা লাগবে, অথবা এই ডাটাটা আপনার ডিলিট করা লাগবে, অথবা আপনি এই কলামের ডাটা ইনসার্ট করবেন, ঠিক আছে? তো আবার দেখা যাচ্ছে যে শুধু এই ডাটাটাই আমি আমার ওয়েবসাইটে দেখাবো। তো এগুলোকে আমরা অপারেশন বলি। তো সেক্ষেত্রে দেখেন যে এই অপারেশনগুলো যদি করতে চাই তখন আমাদের কাজে লাগবে এই আইডিটা। কারণ আপনাকে যদি বলা হয় যে একটা টেবিল আছে, টেবিলে অনেকগুলো কলাম আছে, এর মধ্যে 3 নাম্বার রো এর মধ্যে যে ডাটা আছে এটা আপনি ডিলিট করেন, তাহলে আপনি এই 3 নাম্বার রো কে কিভাবে সিলেক্ট করবেন? একটা জিনিস চিন্তা করেন যে আমার একটা টেবিল, তাই না? এটা একটা টেবিল, এই টেবিলে আমার 500 ডাটা যদি থাকে, আপনাকে যদি বলা হয় যে আপনার 5 নাম্বার যে রো আছে এই রো এর ডাটাটা আপনি ডিলিট করেন, এখন আপনি কি টোটাল টেবিলটা ডিলিট করে দিবেন না 5 নাম্বার রোটাই ডিলিট করবেন? এখন 5 নাম্বার রো এটা আপনি কিভাবে বুঝবেন? আপনি কি এভাবে গুনবেন 1 2 3? তারপরে এভাবে আমরা গুনতে পারতাম যদি এটা আমরা চোখের সামনে দেখতে পারতাম, কিন্তু আমরা তো করবো পিএসপি তে কোড। আমাদের তো পিএসপি তে কোড করতে হবে, এই টেবিলটা তো আমরা দেখতেই পারবো না। আমার এখানে কতগুলো কলাম আছে, কয়টা আইডিয়া আছে, এগুলো তো আমরা দেখতেই পারবো না, কারণ আমরা এই কাজগুলো করবো তো আমাদের ওয়েবসাইট থেকে। তো সেক্ষেত্রে দেখেন আপনাকে যদি বলা হয় যে আপনি 3 নাম্বার যে রো আছে এই রো এর ডাটাগুলো আপডেট করেন, এডিট করেন অথবা ডিলিট করেন, যা খুশি করেন, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এগুলোতে আমরা কোনো কিছুই করতে পারবো না। আমরা এই আইডি গুলো দিয়ে কাজ করবো। আপনাকে যদি বলা হয় এটা ডিলিট করেন তাহলে আপনি এখানে 3, আপনি তখন বলবেন আইডি ইকুয়াল 3, আইডি নামক কলামে 3 নাম্বার যে রো আছে এটাকে আমি টোটাল ডিলিট করবো। আবার যদি আপনাকে বলা হয় যে আপনি ডাটাগুলো শো করবেন, 3 নাম্বার যেটা আছে এটাকে শো করবেন, আপনি কি টোটালটা শো করবেন না 3 নাম্বারটা করবেন? তো সেক্ষেত্রে দেখেন যে আমাদের এখানে যত যা আছে টেবিলে যত যা আছে সবকিছুর অপারেশন কিন্তু আমরা এই আইডি গুলো দিয়ে করি। এখন এটাকে প্রাইমারিকে আমি এই জন্যই ডিক্লেয়ার করবো যে আমি যদি চাই যে এই ডাটাগুলো আমার ইউনিক থাকবে, এই আইডি কলাম দিয়ে আমি অন্য কোনো টেবিলের সাথে রিলেশন করব এবং এই আইডি গুলো দিয়েই আমি সব এডিট রিলেটেড কাজ করব, তাহলেই আমরা এটাকে ডিক্লেয়ার করতে পারি যে এটা প্রাইমারি কি। এখন আপনি একটা সাধারণ জিনিস চিন্তা করেন যে আপনি যে স্কুল কলেজেই যান, আপনি একজনের সম্পর্কে কোনো কিছুই জানেন না কিন্তু তার রোল নাম্বারটা জানেন, তার রোল নাম্বার দিয়ে আপনার টোটাল ইনফরমেশনটা আপনি পাবেন না? আপনি যদি স্কুলটা চিনতে পারেন তাহলে তার রোল নাম্বার দিয়ে আপনি সবকিছুই পাবেন। তো এখানে দেখেন যে আমাদের আইডি, এখন আমরা জানি যে 2 নাম্বার রোতে আপনার ইনফরমেশনটা আছে, কিন্তু কি ইনফরমেশন আছে আমি তো জানি না। কিন্তু আমি যদি এসকিউএল কমান্ড লিখে এখানে আইডি ইকুয়াল টু দিই তাহলে আপনি টোটাল ইনফরমেশনটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা সবসময় প্রাইমারি কি ডিক্লেয়ার করে রাখবো।
শুধু এই টেবিলের ক্ষেত্রে না, আমরা যতগুলো টেবিল বানাবো সবগুলো টেবিলের আইডিটাকে আমরা সবসময় প্রাইমারি কি ডিক্লেয়ার করবো। প্রাইমারি কি মানে আমার ইউনিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা যদি শুধু ইউনিক করি তার মানে কি এটা শুধু ইউনিক হবে, বাট অন্য কোনো টেবিলের সাথে আমরা রিলেশন করতে পারবো না। আর যদি আমরা এটাকে প্রাইমারি কি ডিক্লেয়ার করি তাহলে সেই ক্ষেত্রে দেখেন এটা ইউনিক হবে, অন্য একটা টেবিলের সাথে রিলেশন করতে পারবো, এইটা দিয়ে এডিট ডিলিট সকল অপারেশন আমরা করতে পারবো। ইউনিটটা আমরা ইউজ করি শুধু ওই ক্ষেত্রে যে আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে, যে আপনি তো কখনো ডুপ্লিকেট ডাটা দিলেন নিব না, তো সেই ক্ষেত্রে আমি ওই কলমটাকে করে দিতে পারি ইউনিক। এখানে তো আর আমার প্রাইমারি কি করার দরকার নেই, দরকার আছে ইমেলটাকে তো আমার প্রাইমারি কি করার দরকার নেই। তারপর কন্ট্যাক্ট নাম্বার যেটা আছে ওটাও আমার প্রাইমারি কি করার দরকার নেই। আমি প্রাইমারি কি করবো সেটাকে যেটা দিয়ে আমার যাবতীয় অপারেশন আসতে পারে, যে আমার এডিট ডিলেটের সব কিছু কাজ করা লাগতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে দিতে পারি প্রাইমারি কি। দেখেন প্রাইমারি কি নিয়ে কোনো সমস্যা। আর এখানে আরেকটা কথা বলে রাখি যে আরেকটা বললাম না ফরেন কি, ফরেন কি যেটা আছে যে আমি যদি এইটার সাথে এটা রিলেশন করতে চাই, ঠিক আছে, এখন আসলে এইটার সাথে এটা রিলেশন হবে না, যে আমার এরকম টেবিল থাকতে পারে, আমার একটা টেবিল আছে সিটি নামে আইডি, এখানে ধরলাম সিটির নেমটা নিব। এখন একটা জিনিস চিন্তা করেন যে আমার এখানে অনেকগুলো সিটি আছে, এখন আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে আপনার ওয়েবসাইটে শুধু বাংলাদেশেরও ইউজার থাকবে, বাইরের দেশে থাকতে পারে না? না, আপনি শুধু বাংলাদেশের জন্য কাজ করবেন, বাইরের দেশের জন্য কারোর কোনো কাজই করবেন না। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে যদি আপনার থাকে ঢাকা, এখন আপনি দেখে বুঝবেন যেটা বাংলাদেশের ঢাকা না বাইরের দেশের ঢাকা। ঢাকা নামে বাংলাদেশে আসতে জানলাম, কিন্তু বাইরের কোনো কান্ট্রি তো ঢাকা নামে কোনো কিছু থাকতে পারে না। আমাদের তো আর মুখস্থ নয় যে কোন কান্ট্রিতে কিসের কি নাম আছে। তো সেই কথা দেখেন যে এর পাশে যদি আপনার কান্ট্রি নেমটা থাকতো তাহলে আপনি একবার দেখে বুঝতে পারতেন না যে এটা অমুক কান্ট্রি ঢাকা। তো যদি বাংলাদেশ হয় তাহলে আমাদের এখানে লেখা থাকতো বাংলাদেশ। এখন আমরা ধরলাম যে এখানে যশোর, এটা অন্য কোনো কান্ট্রিতে থাকতে পারে, ধরলাম যে ইন্ডিয়াতেই আছে, ঠিক আছে। তো এখানে যাই হোক কিছু একটা আছে। এখন আমরা HTML ফর্মে কিছু একটা শিখছিলাম না, সিলেক্ট আমি কিছু একটা শিখছিলাম তো। এখন সিলেক্টে কি বলছিলাম যে আমাদের কান্ট্রি নেম গুলা যেগুলো আছে এগুলো আমরা কখনো ইউজারকে লিখতে দিব না, আগে শুধু সিলেক্ট করতে দিব, তাই না? এখন কেউ বলছিলাম যে এখানে আমরা যে কান্ট্রি নেম গুলো দেখাবো সেগুলো ডাটাবেস থেকে আনবো। এখন এই নেম গুলো যদি আমি ডাটাবেস থেকে আনতে চাই, তো এখানে দেখেন আমার শুধু কান্ট্রি নেম না, সাথে সিটির নেমও আছে। এখানে আবার শুধু কান্ট্রির নেম না, এখানে আবার সিটির নেমও আছে। তো সেই ক্ষেত্রে এখান থেকে টেবিল ডাটা নিয়ে তো আমি এখানে দেখাতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমার কি একটা টেবিল লাগবে, যে কান্ট্রি নামে আমি একটা টেবিল বানাবো। এই টেবিলে কি কি রাখতে পারি, নর্মাল আইডি থাকবে আর কান্ট্রির নেম গুলা থাকবে, ঠিক আছে। আমার সিটি টেবিলটা দরকার আছে, কারণ আমার সিটি গুলো ইনপুট নিতে হবে। ইউজার সিটি যদি না নিয়ে তারপরে কি আপনি ই কমার্স সাইট বানাবো না, আপনি যদি ইউজার সিটিটা জানাতে পারেন তাহলে আপনি প্রোডাক্ট আপনি কোথায় যাবেন। আপনি যদি সিটিটা না জানেন তাহলে আপনি প্রোডাক্টটা তার বাসায় পৌঁছে দেবেন, এটা কোথায় দেবেন, আর ইনফরমেশনটা তো আপনার দরকার আছে। সেক্ষেত্রে দেখেন আমাদের সিটিটা অবশ্যই দরকার। এখন সিটি নিতে গেলে দেখতেছে আমাদের কান্ট্রি নেমগুলোও দরকার। আবার দেখেন যে আমরা যখন রেজিস্ট্রেশন করবো সে এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দিবে, তাই না? এখন কান্ট্রি সিলেক্ট করে দেবে সেটা ঠিক আছে, কিন্তু এখানে যে ডাটাগুলো আসবে আমরা এটা ডাটাবেস থেকে আনবো। এখন ডাটাবেস থেকে যদি কান্ট্রির নেম গুলো আনতে চাই তাহলে তো এখান থেকে নিতে পারবো না, কারণ সিটি টেবিলে সিটির নেম আছে, কান্ট্রির নেমও আছে, এখান থেকে তো আর ডাটাগুলো এখানে দেখানো যাবে না। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা এখানে ডাটাগুলো দেখাবো, যার জন্য কান্ট্রি নামক একটা টেবিল এসেছে। এখন দেখেন তো আপনার কান্ট্রির নেম গুলো কতবার হলো, সিটি টেবিলে একবার কান্ট্রি নেম আছে, কান্ট্রি টেবিলে একবার কান্ট্রি নেম আছে, তাহলে কি ডুপ্লিকেট ডাটা না? এখন এখানে দেখেন যে আমার না হলেও আমি ধরলাম যে বাংলাদেশ লিখতে আমার 5টা ক্যারেক্টার চাই, তো 5টা ক্যারেক্টার জন্য আমার কত জায়গা যেতে পারে, আমি ধরলাম যে 10 বাইট। তো সেক্ষেত্রে আমার যদি এরকম 10টা কান্ট্রির নেম থাকে তাহলে না হলেও তো কিছু স্পেস তো যাচ্ছে। এখন যদি এরকম স্পেস যায় তাহলে দেখেন আমার এখানেও কান্ট্রি আছে, এখানেও আছে, আমার এক ডাটা কি 2 বার দরকার আছে?
দরকার তো নেই। তো আমরা একটা কাজ করতে পারি যে দুইটা টেবিলের মধ্যে যদি রিলেশন করতে পারি তাহলে এই এক ডাটা দিয়েই আমরা দুই টেবিলের কাজ করতে পারবো। যদি দুইটা টেবিলের মধ্যে রিলেশন করতে পারি তাহলে ওই এক নেম দিয়ে আমরা দুইটা টেবিলের কাজ করতে পারবো। যেরকম আমরা পোস্ট অফিসে দেখি না, প্রতিটা পোস্ট অফিসের একটা পোস্ট কোড আছে না, আছে তো। এখন পোস্ট অফিসের নেম আমরা অনেকেই জানি না, শুধু পোস্ট কোড জানি। তো এখানে দেখেন যে আমি একটা কাজ করতে পারি, আমার সিটি টেবিলে আমি সরাসরি কান্ট্রির নেমটা আর লিখবো না, এখানে আমি লিখতে পারি ওয়ান, ধরেন একটা আইডি দিলাম বা একটা কোড দিলাম। এখন এখানে তো আমি ওয়ান দিলাম, এই ওয়ানটা আমি কোথা থেকে পাচ্ছি? এই যে আমার কান্ট্রি টেবিলে যে আইডি আছে, এখানে দেখেন যে আইডি আছে কত, ওয়ান। ওয়ানের আন্ডারে কত আছে? বাংলাদেশ। তাহলে দেখেন যে আমি যখনই এখানে পিএইচপির কোড করব, এই টেবিলে অটোমেটিক ডাটাগুলো এখানে আমার দেখাবে। ঠিক আছে, আমি যদি বাংলাদেশের পরিবর্তে ওয়ান লিখে সেম কাজটা করতে পারি তাহলে আমরা এখানে সাইজ বাঁচবে কত? দেখেন তো প্রতিটা ডাটার জন্য আমার 8 বাইট করে জায়গা বাঁচতেছে। সেক্ষেত্রে আমার 10টা ডাটার জন্য কত জায়গা বাঁচতে পারে? এখন আপনি যদি এইভাবে কাজ করেন কোনো সমস্যা নাই, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছুদিন পর আপনার ডোমেইন আবার আরেকটা নেওয়া হবে। কারণ আপনার যে ওয়েবসাইটটা হবে এটা তো জাস্ট দুইটা টেবিল, তারপর দুইটাই ছোট টেবিল, একটাতে কান্ট্রি একটাতে সিটি। আর আমি যদি প্রোডাক্ট নিয়ে কাজ করি সেখানে দেখা যাচ্ছে আমার এরকম কলাম আসবে 15টা 16টা। আবার যদি আমি ইউজার নিয়ে কাজ করি, ইউজারের ক্ষেত্রে আমার 15টা 16টা করে টেবিল মানে কলাম চলে আসবে। তো সেই ক্ষেত্রে দেখেন যে কোনো একটা কলামের জন্য যদি আমার 8 বাইট করেও যায়, আমার 5000 ডাটা হলে আমার স্পেস কত নষ্ট হবে। তো শুধু ডিজাইন করলে হবে না, আমাদের ডাটাবেসের ব্যাপারটাও মাথায় রাখতে হবে। আমরা শুধু রিলেশনটা এই জন্যই করি যে আমার এখানে তো অলরেডি বাংলাদেশ আছে, আমি যদি এই বাংলাদেশের পরিবর্তে ওয়ান লিগে কাজটা করতে পারি তাহলে তো আমার লস নাই, আমার বরঞ্চ লাভই আছে। তো আমরা দুইটা টেবিলের মধ্যে রিলেশন জাস্ট এই জন্যই করি। আর আমরা যে এখানে সিলেক্ট ট্যাগ ইউজ করি না, সিলেক্টের মধ্যে অপশন নামে একটা ট্যাগ ছিল, অপশনের মধ্যে দেখেন যে ভ্যালু নামে একটা অ্যাট্রিবিউট ছিল, অপশনের মধ্যে ভ্যালু নামে অ্যাট্রিবিউট ছিল না, দেখে আমরা 0 1 2 3 4 দিলাম। আমরা যদি সিটির নেমটা ইনসার্ট নিতে চাই, এই সিটি টেবিলের জন্য যদি আমরা একটা ফর্ম বানাই তাহলে এরকম হতে পারে যে এখানে আমরা শুধু সিটির নেমটা সিলেক্ট করতে দেব, আর নিচে কি আমার কান্ট্রির নেমটাও তো নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে আর একটা ফর্ম নিব, যে এখানে সে কান্ট্রির নেমটা সিলেক্ট করে দেবে, এখানে সে সিটির নেমটা সিলেক্ট করে দিবে। এখন যদি আপনি সিটি লেখেন তাহলে সিটিটা আমি সেভ করে নিব, বাট আপনি এখান থেকে বাংলাদেশ যদি সিলেক্ট করে দেন, ঠিক আছে, আমি আপনাকে দেখাবো বাংলাদেশ, কিন্তু ওই ভ্যালু অ্যাট্রিবিউট ছিল না, ওর মধ্যে আমরা 1 2 3 4 লিখছিলাম, তো যে আপনি বাংলাদেশ সিলেক্ট করলে এখানে সেভ হবে ওয়ান। ওই ভ্যালুর মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটাই ডাটাবেসে আমরা সেভ করব। আমরা ডাটাটা এইভাবেই ইনসার্ট করব। তো এটা তো পরের ব্যাপার, জাস্ট একটা আইডিয়া আমাদের দুটো টেবিলের মধ্যে রিলেশন আমরা কেন করব। তো সেক্ষেত্রে দেখেন আমি এখানে একটা কলামের নেম দিতে পারি যে কান্ট্রি আইডি, এখানে কান্ট্রি আইডি গুলো আমি রাখতেছি। তো এই কলামের সাথে আমার এই কলামের সাথে তখন একটা রিলেশন করতে হবে। এখন এই দুইটা কলামের মধ্যে যদি আমি রিলেশন করতে চাই তাহলে দেখেন এটাকে আমি প্রাইমারি কি ডিক্লেয়ার করছি, এই কলামটাকে, এটাকে কিন্তু আমি প্রাইমারি কি ডিক্লেয়ার করি নাই, প্রাইমারি কি ডিক্লেয়ার করছে আইডিটা আর এই টেবিলের আইডিটা। তো সেই ক্ষেত্রে দেখেন যে এই কলামকে যদি আমি ফরেন কি ডিক্লেয়ার করি তাহলেই আমি এটার সাথে রিলেশন করতে পারবো, আর এটাকে যদি আমি ফরেন কি ডিক্লেয়ার না করি তাহলে এটার সাথে রিলেশন কখনোই হবে না। বুঝতে পারছেন ফরেন কি আমরা কেন ডিক্লেয়ার করি? ফরেন কিটা শুধু এই রিলেশনটা করার জন্যই আমরা ইউজ করি, এছাড়া ফরেন কির কোনো কাজ নাই। আর প্রাইমারি কি আমার যাবতীয় অপারেশন করার জন্য প্রাইমারি কিটা দরকার। আর ইউনিক যেটা আছে এটাকে শুধু আমার ডাটাগুলোকে ইউনিক করার জন্য, এছাড়া আর কোনো কিছু নেই। এখন এগুলো সে বইয়ের ভাষায় সংজ্ঞা বলতে গেলে অনেক কিছু, আমি সংজ্ঞাগুলো কখনো মুখস্থ করি নাই বা আপনাদের ক্লাসে সংজ্ঞা মুখস্থ পারছি না। এগুলো নিয়ে আমরা আরো অনেক কাজ করবো, শুধু তো এগুলো তো আজ থেকে শুরু, এরপর থেকে যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাসেই ডাটাবেস পাবো, লাস্ট ক্লাস পর্যন্ত ডাটাবেস নিয়েই কাজ করতে হবে। একটা ওয়েবসাইটে আমরা এতদিন যা শিখছি না, আমরা এতদিন যা শিখছি এটা কিছুই না। একটা ওয়েবসাইটের আপনার 80% কাজ থাকে ডাটাবেসে, আর 20% কাজ থাকবে আপনার HTML CSS CSS। আমাদের 80% কাজ আছে, 80% কাজ আছে আপনার ডাটাবেসে,
কারণ আপনার সময় লাগবে যে আমি একটা এরকম ধরনের একটা ওয়েবসাইট বানাবো, আমার ডাটাবেজে কি কি পেয়ে থাকবে, কোনটার সাথে কোনটা রিলেশন থাকবে, কতগুলো কলাম থাকবে, এগুলো চিন্তা করতে দেখবেন যে আপনার মাসের 28 দিন চলে যাবে। আর বাকি দুদিন আপনি পিএসপি সিএসএস কোড করবেন, ওয়েবসাইট শেষ। ঠিক আছে? যদি ডেভেলপার হতে চান তাহলে ডাটাবেজ নিয়ে একটু ভালোভাবে কাজ করতে হবে। আর যদি মনে করেন ডিজাইনার তো হয়েই গেছি, আর কি দরকার? পিডিএফ আপনারা তো W3 স্কুল দেখেনি, আর কি পিডিএফ দিব? আমার থেকে আপনারা অনেক ভালো এটা দেখেন। দেখে তো দেখতেছি এখন ডাটাবেজের কিছু কিছু কাজ আছে যেখানে যা আছে সেই প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমার অতগুলো কাজেই লাগে না। আমি যখন কাজ শিখে আমার এইচটিএমএল কথাই বলি যে যতগুলো ট্যাগ আপনি দেখছেন সব আমার মুখস্থ ছিল। এইচটিএমএল যতগুলো ট্যাগ আপনার W3 স্কুলস এর আমার একটা বই আছে, তো ওখানে যা আছে সব আমার বই করা। তো আমি ওগুলো পড়ে হোক যেভাবে হোক মুখস্থ করছি, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে আমার অর্ধেক আমি কাজে লাগাতে পারি না এ পর্যন্ত যতগুলো প্রজেক্ট করছে। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমার ওগুলো মনে রাখার দরকার হয় না। তো আপনার ডাটাবেজের ক্ষেত্রেও অনেক কিছুই আছে, কিন্তু ওইগুলো আপনার লাগবে না। আপনার যেগুলো লাগবে দুদিন ওয়েট করেন, আমি টিউটোরিয়াল দিয়ে দিব। লাস্ট দুদিন সামনের ক্লাসে ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিব। আর এখানে তো কাজ অবশ্যই করবো, ওগুলো লাস্ট একটু বাসায় দেখবেন, একটা আইডিয়া হবে। আর এখানে প্র্যাকটিক্যাল কাজ করলে সমস্যা নেই। কারণ পিএসসিটা আমাদের ডট সেমিকলন কমা এগুলো নিয়ে অনেক ঝামেলা ছিল, কিন্তু আমাদের এখানে তো ঝামেলা নাই। একটা টেবিল ক্রিয়েট করবো, ক্রিয়েট টেবিল, তারপর টেবিলের একটা নেম, এগুলো নিয়ে কোনো ঝামেলা নেই। খুব ইজি, কোনো টেনশন করার কোনো দরকার নেই। তাহলে দেখেন আইডিটা আমরা কি করব, প্রাইমারি কি তো। আর এরপর দেখেন যে আমার যে আইডিটা, এটাকে আমি বারবার ইনসার্ট করবো না অটোমেটিক নেব? আমার যে সিরিয়াল নাম্বার গুলো আছে ওগুলো তো আমার বারবার ইনসার্ট করার দরকার নাই, আমি একটা ডাটা দিব, সিরিয়াল নাম্বারটা অটোমেটিক নেবে। তো সেক্ষেত্রে দেখেন যে পাশে এআই, যে অটো ইনক্রিমেন্ট, এটাতে আমরা একটা টিক দিতে পারি। আর এখানে যেগুলো আছে এগুলো আমাদের আর কাজ নাই। কোনটা এটা ভাই, এটা আমাদের জন্য না। এখানে অনেক ইগুলো আছে যে কোন ফরম্যাটে, আমাদের কোনো কিছু লাগবে না। আমরা ওয়েব নিয়ে কাজ করতেছি, সি শার্প নিয়ে না। ঠিক আছে? এখানে যে ফরম্যাট গুলো আছে এগুলো হচ্ছে সি শার্পের হিসাব। আমি একটা সফটওয়্যার বানাইলে আমার সফটওয়্যারটা ফাস্ট করার জন্য কত কি করা লাগে। তো আমরা তো ওয়েব নিয়ে কাজ করতেছি, আমাদের তো সি শার্প নিয়ে কাজ করার কোনো ইচ্ছা নাই। তো সেক্ষেত্রে আমাদের এই ফরম্যাট গুলো আর আসবে না। ঠিক আছে? আমাদের একটা কলামের কাজ তো শেষ। এখন আমাদের নেম নামক আর একটা কলাম ছিল না? তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা আর একটা কলাম বানাবো, সেটা হচ্ছে নেম। এখন এখানে ডাটা টাইপ কি দিব বলেন? একটা হচ্ছে var ক্যারেক্টার, বলার সময় var ক্যারেক্টারই বলেন, var কার বললে আবার কেমন শোনা যায়। শর্ট লেখার সময় শর্টে লিখেন, সমস্যা নাই। এখানে দেখেন যে var ক্যারেক্টার আছে, আর একটা আছে কি টেক্সট। ঠিক আছে? তো আমরা দুইটা ইউজ করতে পারি, কিন্তু কোনটা ইউজ করবো? সুবিধা কি অসুবিধা কি? নাম্বার আর ক্যারেক্টার বাইরে ইয়াগুলো আছে, ওগুলো তো নেমে নাম্বার প্লাস সিম্বল সব ইউজ করা হবে, কিন্তু টেক্সটে শুধু টেক্সটই হবে। আচ্ছা, তাহলে আপনারা অনেক কিছু পারেন, আমি আর বললাম না। ঠিক আছে? এখানে দেখেন আমার একটা ম্যাক্সিমাম লেন্থ লাগবে, আমি একটা ডাটা ইনপুট করব, এটা সর্বোচ্চ কত ক্যারেক্টার হতে পারে? আমাদের টেবিলে যেগুলা কলাম থাকবে, এখানে আমাদের তো কলাম থাকবে আইডি, তারপরে নেম, তাই না? টেবিলটা তো আমরা এখন টেবিলটা তৈরি করতেছি এইভাবে রো রো হিসেবে। এখানে দেখেন এরা তো জাস্ট মাইস্কুলের একটা স্ট্রাকচার দিছে, সেই অনুযায়ী আমরা এখানে বানাচ্ছি। আমরা এগুলো তো বানাবো না। এইভাবে টেবিল বানানোর একটা উদ্দেশ্য আছে, যে আমার ডাটাটাকে আমি কেন ইউজ করি, প্রাইমারি কি, তারপরে ফরেন কি, এগুলোতে আমি কি করতে পারি, এটা একটা আলোচনা করার জন্য আমি এইভাবে বানাচ্ছি। আমরা তো স্কুল কমন ইউজ করে কাজ করবো। আমরা টেবিল আকারে কখনোই দেখবো না, এটা অবশ্যই দেখতে পারবো, এটা ক্রিয়েট করার পরে আমরা টেবিল আকারে দেখবো। আমরা এখনো টেবিল ক্রিয়েটই করিনি। তো এখানে দেখেন আপনার একটা ম্যাক্সিমাম লেন্থ দিতে হবে। আমি যখনই ইন্টিজারের ক্ষেত্রে আমাদের কোনো ম্যাক্সিমাম লেন্থ লাগে নাই, আমি বললাম যে এটা পাশাপাশি এমন ক্যারেক্টার নিবে। তো আমরা এখানে সর্বোচ্চ দিতে পারি 300 দিলাম। একজনের লেন্থ 300 ক্যারেক্টার কখনো আসবে না, তারপরে দিলাম, কারণ আমার তো লস নাই। এখানে আমি বেশি দিয়ে রাখতে পারি, কোনো লস নাই।
এরপরে ডিফল্ট এখানে আমার দরকার নাই, এগুলো যা আছে আর কোনো কিছু নাই। এখানে 25 বা 300 দিলে এখানে কি 300 জায়গাটুকু কি ব্লক করে রাখবে না? এটা ছেড়ে দিবে। বার ক্যারেক্টার ইউজ করলে আমি যদি এটাতে 3 ক্যারেক্টার একটা ডাটা ইনসার্ট করে, তাহলে এই 300 পর্যন্ত সে ওই 3 ক্যারেক্টারের সাইজ নেবে। সুবিধাই হচ্ছে এটা। আর এই জন্য আমরা কেউ টেক্সট ইউজ করি না, সবাই বার ক্যারেক্টার ইউজ করি। টেক্সট ইউজ করলে যেটা নিতাম টেক্সট দিলে আমি এখন এই যে এখানে 300 ক্যারেক্টার দিচ্ছি, আমি 2 ক্যারেক্টার ডাটা ইনসার্ট করে আর 3 ক্যারেক্টার ডাটা ইনসার্ট করে না কেন, ও সর্বোচ্চ ওই 300ই নিয়ে রাখবে। তো সেই ক্ষেত্রে কি আমাদের তো লস। আমরা চাচ্ছি যে আমাদের ডাটাবেসের স্পেসটা যত বাঁচানো যায় আমাদের জন্য ততই লাভ। তো আমরা জেনে শুনে তো আর বিপদের দিকে পা দিতে পারি না, তাই না? আর এই জায়গায় আরেকটা সমস্যা আছে, যদি আমি টেক্সট দিয়ে রাখি আমি কখনো সংখ্যা লিখতে পারবো না। এখন আমার তো সংখ্যা আসতেই পারে, পারে না? ইমেল অ্যাড্রেসের কথা তো চিন্তা করেন, যে ইমেল অ্যাড্রেসে আপনার তো সংখ্যা আসতেই পারে, শুধু কি ক্যারেক্টার আসবে? তো আমি যদি এখানে ডাটা টাইপ টেক্সট দিয়ে রাখি তাহলে ক্যারেক্টার বাদে যখনই সংখ্যা দেবে তখনই আমার মেসেজ দেবে, ডাটা তো সেভ করবেই না। তো সেক্ষেত্রে আমরা সবসময় var ক্যারেক্টারটাই ইউজ করব। তো এবার দেখেন যে এখানকার কাজ মোটামুটি শেষ, আমরা জাস্ট সেভে ক্লিক করতে পারি। তাহলে এই পাশে দেখেন অটো ইনক্রিমেন্ট, আমার যে আইডি গুলো ছিল 1 2 3 4 সিরিয়াল নাম্বারটা আমরা কি ইনপুট করে দিব। আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন কি সিরিয়াল নাম্বার দেন, কত নাম্বার সিরিয়াল, ওটা তো অটোমেটিক নেয় ডাটাবেসে। সেই ক্ষেত্রে আমরা ওটাকে অটো ইনক্রিমেন্ট করে দিচ্ছি, ওটা অটোমেটিক নেবে আইডিটা, সিরিয়াল নাম্বারটা। আর নেমগুলো আমরা নিজেরাই ইনসার্ট করে দিব, ঠিক আছে? এগুলো নিয়ে আমরা যখন ডাটাবেসে কাজ মানে এসকিউএল কমান্ডের মাধ্যমে কাজ করবো তখন আরো ভালো বুঝতে পারবো। আমরা জাস্ট একটু দেখি, এখানে দেখেন একটা টেবিল ক্রিয়েট করছে, আমাদের টেবিলে কোনো ডাটা ইনসার্ট করা নাই, তো সেক্ষেত্রে আমরা দেখতে পারতেছি না। এখন টেবিলের স্ট্রাকচার যদি দেখতে চাই তাহলে টেবিলটাকে সিলেক্ট করে স্ট্রাকচারে ক্লিক করতে পারি। এখানে দেখেন যে আমরা স্ট্রাকচারটা দেখতে পারবো, যে আমাদের আইডি নামক একটা কলাম আছে, টাইপ কি আছে ইন্টিজার, পাশে দেখেন যে আপনার লেন্থ অটোমেটিক চলে আসছে 11, আর এ পাশে দেখেন যে আপনার এক্সট্রার মধ্যে আছে অটো ইনক্রিমেন্ট, যে এটার ডাটা আপনার ইনপুট করা লাগবে না, এটা অটোমেটিক নিবে। এরপরে দেখেন নেম নামক একটা কলাম আছে, এটা ডাটা টাইপ আছে var ক্যারেক্টার, এখানে জাস্ট একটা ফরম্যাট নিছে। আর এই পাশে যেহেতু আমরা আর কোনো কাজ করি নাই, আর কোনো কাজ আসে নাই, রোল আছে, ডাটা টাইপ আছে var ক্যারেক্টার। তো আমরা যদি এখন একটা ডাটা ইনসার্ট করতে চাই তাহলে এখানে দেখেন ইনসার্ট নামে একটা বাটন আছে, ইনসার্ট, এখানে ক্লিক করি। ফার্স্ট যেটা আছে এখানে দেখেন যে আমাদের সেই আইডিটা লিখতে হবে, তো আইডিটা কি আমরা অটো ইনক্রিমেন্ট করছি না, আইডিটা আমাদের দেওয়া লাগবে না, আমরা দেবো কোনটা, নেম। আমরা এখানে একটা নেম দিই আর একটা রোল নাম্বার দিলাম। আর নিচে দেখেন যে আমি ইচ্ছা করলে একবারে 2টা ডাটা ইনসার্ট করতে পারবো, 5টাও পারবো, 10টাও পারবো, সর্বোচ্চ 50টা পর্যন্ত করতে পারবো। এখানে দেখেন আপনার নিচে যে কন্টিনিউ ইনসার্শন উইথ 2 রোজ, যে আমরা 2টা ডাটা একসাথে ইনসার্ট করতে পারবো। যদি 5টা করতে চান, 10টা, 15, 20, 30, 40 যাই পারেন আপনি একসাথে ডাটা করতে পারেন। তো আমরা আপাতত 2টাই ইনসার্ট করি, ঠিক আছে? একসাথে আমরা 2টা ডাটা ইনসার্ট করব। কোনটা? আপনি 2টা একসাথে ই করতে পারেন, এটা ক্লিক করলে আপনার এই ডাটা নিবে না, একটা ডাটা ইনসার্ট হবে একসাথে। তো আমরা ইচ্ছা করলে 2টাই ডাটা ইনসার্ট করব। তো আমাদের তো 2টা ডাটা একসাথে, এখন আপনি যদি মনে করেন যে আমি 2বার একই এসে লিখবো, লিখতে পারেন। আর আমরা যদি মনে করি যে 2টা ডাটা একসাথে ইনসার্ট করবো, তাও করতে পারেন। তো সেক্ষেত্রে দেখেন যে এই এখানে যে গো বাটন আছে, অথবা এখানে যে গো বাটন আছে, অথবা এখানে যে গো বাটন আছে, যে কোনো একটা ক্লিক করলেই হয়। এখানে আপনার একটা মেসেজ দিচ্ছে দেখেন 2 রোজ ইনসার্টেড, যে আপনার 2টা রো ক্রিয়েট হয়েছে। তো এখানে আমরা যাই, আমাদের যে টেবিল ছিল টেবিলে ক্লিক করে এখানে দেখেন আমরা একটা টেবিল দেখতে পারতেছি, আইডি নামক একটা কলাম আছে, আইডিতে 1 2 2টা, তারপরে নেম আছে, নেমে 2টা নেম আছে, রোলে 2টা রোল আছে। এখন আইডিটাকে আমরা নিজেরা ইনসার্ট করছি না অটোমেটিক নিচে, আইডিটা অটোমেটিক নিচে, ওই জন্যই নিচে যে আইডি কলামটাকে আমরা অটো ইনক্রিমেন্ট করে রাখছি। দেখেন এগুলো কোনো সমস্যা এই পর্যন্ত মোটামুটি একটা আইডিয়া পাইছেন কিনা। আপনার এভাবে টেবিল ক্রিয়েট না করতে পারেন সমস্যা না, টেবিল ক্রিয়েট করার দরকার নাই, বাট আইডিয়াটা পাইছেন কিনা, যে টেবিলটা বানানোর পরে কিভাবে দেখাবে, অটো ইনক্রিমেন্ট আমরা কি কাজ করতে পারি এই পর্যন্ত।
তো যদি আমরা এই পর্যন্ত পারি তাহলে আমাদের আর এইভাবে আমাদের কাজ করার ইচ্ছা নাই, আমরা এসকিউএল কমান্ডের মাধ্যমে কাজটা করব। তো এখানে আমাদের যে ডাটাবেজ আছে এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। যে ডাটাবেজ আছে, আমরা যে ডাটাবেজ বানাইছি এই ডাটাবেজটাকে আমরা ডিলিট করে দিব। তো যদি ডাটাবেজ ডিলিট করতে চাই তাহলে ফার্স্টে যাই, এখানে দেখেন ডাটাবেজ নামক কমান্ড আছে, এখানে ক্লিক করলে একটু নিচে যায়, এখানে আমাদের ডাটাবেজটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এই ডাটাবেজে ক্লিক করি আর নিচে দেখেন ড্রপ নামে একটা বাটন আছে, ড্রপ করলে আপনাকে মেসেজ দিবে যে আপনি এটাকে ডিলিট করতে চাচ্ছেন কিনা। জাস্ট ওকে দিলে আপনার ডাটাবেজটা দেখেন আর নাই, ওটা ডিলিট। তো আমরা এটা ডিলিট করলাম এই জন্যই যে আমরা এখন একটা ডাটাবেজ বানাবো। তো সেক্ষেত্রে দেখেন আমি সব কিছু কেটে দিয়ে আবার নতুন করে লগ ইন করি মাইস্কেলে। তাহলে লগ ইন করার জন্য আমরা কি লিখি? পিএসপি মাই অ্যাডমিন। যদি আমরা এটা লিখি, এটা ওপেন হয় না। আমরা পিএসপি মাই অ্যাডমিন লিখে এন্টার দিলে আমাদের ইউজার ইন্টারফেসটা আমরা পাবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখেন আমাদের কি করতে হবে, ডাটাবেজ বানাতে হবে ফার্স্টে, তাই না। তো যদি ডাটাবেজ বানাতে চাই তাহলে তো এবার আর এখানকার কোনো বাটন ইউজ করে আমরা ডাটাবেজ বানাবো না, আমরা এসকিউএল কমান্ডের মাধ্যমে বানাবো। তো উপরে দেখেন একটা বাটন আছে এসকিউএল, এই বাটনটাতে ক্লিক করেন, কারণ আপনি এসকিউএল কমান্ড লিখবেন, কোথায় লিখবেন? তো সেক্ষেত্রে আমরা এখানে এসকিউএল এ ক্লিক করলে আপনার একটা বক্স দিবে যেখানে আমি এসকিউএল কমান্ডগুলো লিখতে পারবো। তো সেক্ষেত্রে দেখেন যে আমাদের কি করতে হবে, একটা ডাটাবেস ক্রিয়েট করবো, তাই না। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে ক্রিয়েট ডাটাবেস। এখন ডাটাবেস বানাই লিখতে হলে অবশ্যই ডাটাবেসের একটা নেম থাকবে। তো আমরা এখানে একটা নেম দিই, হাইটেক 2। এখানে দেখেন তো আমি একটা ডাটাবেস ক্রিয়েট করব, যার জন্য আমি একটা কমান্ড লিখছি ক্রিয়েট ডাটাবেস। এরপর আমার অবশ্যই একটা ডাটাবেসের নেম থাকতে হবে, আমি এখানে নেম হিসাবে দিচ্ছি হাইটেক 2। তো আপনাদের এই কোডগুলো বাসায় একটু প্র্যাকটিস করা লাগবে, এটাকে আমি টেক্সট ফাইলে সেভ করে রাখতেছি। না, এটা সমস্যা নেই, কেস সেনসিটিভ না, আপনি যাই হোক লিখতে পারেন। এখানে দেখেন টেক্সট ফাইলে যেটা স্ল্যাশ দেওয়া আছে না, মানে কি ওটা কমেন্টস, আপনি এই কোডটা ইউজ করবেন, কি জন্য কোডটা ইউজ করবেন জাস্ট আমি কমেন্টস করে দিচ্ছি। আর আপনাদের যে কোডগুলো আছে কোডগুলো আমি সেভ করে দিচ্ছি, বাসায় একটু প্র্যাকটিস করবেন, কারণ এগুলো যদি এখন প্র্যাকটিস না করেন পরে কিন্তু আর কাজ হবে না। কারণ এখন শুধু কোড আছে, পরে কিন্তু এর সাথে আরও পিএসপি অনেক ফাংশন যোগ হয়ে দেখা যাচ্ছে এক পেজ হয়ে যাবে। আপনি যদি এটা দেখেই ভয় পান তাহলে এক পেজের সময় কি করবেন। তো এখানে দেখেন আমরা এসে যাই, পেজে যাই, আমরা এখানে লিখছি তো কোডটা, সবাই লিখছি, খুব বেশি কঠিন কোড এটা। নিচে দেখেন গো বাটন আছে, জাস্ট একটু গো বাটনে ক্লিক করে নিচে এখানে আপনার এই কোডটা লিখতে হবে, ক্রিয়েট ডাটাবেস। এসকিউএল এ ক্লিক করবেন, এসকিউএল, এবার লিখেন ক্রিয়েট ডাটাবেস, তারপরে ডাটাবেসের একটা নেম দিবেন। এটা ওয়ান আপনার অটোমেটিক আসবে, ওয়ান আপনার লিখতে হবে না, আপনি শুধু লিখবেন ক্রিয়েট ডাটাবেস, আমি একটা ডাটাবেস ক্রিয়েট করব। এর থেকে ইজি কোড কোনো কিছু আছে বলে আমার মনে হয় না, কারণ এইচটিএমএল লিখতে হলে আমার লেস দেন গ্রেটার দেন শেষ করে মাঝখানে কিছু একটা লিখতে হয়, আর এখানে কোনো কিছুই নাই। এটা তো সবচেয়ে হাই লেভেল। ইন্টার দিলে তো আর কাজ হবে না, ইন্টার দিলে কাজ হবে। আমরা যদি এসকিউএল সার্ভার নিয়ে কাজ করতাম, উপরে এক্সিকিউট নামে একটা বাটন থাকতো, ওখানে ক্লিক করলে কোডটা এক্সিকিউট হতো। তো আমরা কাজ করতেছি কিসে, মাইস্কুয়েলে। তো সেক্ষেত্রে নিচে দেখেন একটা ক্লিয়ার বাটন আছে, একটা গো বাটন আছে, আমরা যদি ক্লিয়ার বাটনে ক্লিক করি তাহলে এটা মুছে যাবে, আর যদি আমরা গো বাটনে ক্লিক করি তাহলে এই কোডটা এক্সিকিউট হবে। ওরাকলের কথা আর মাইস্কুয়েল কি একরকম? ওই জায়গা তো এসকিউএল প্লাস দিয়ে করে না, কমান্ড বলে। আপনি শুধু এইটা না, আমি যদি মনে করি যে ইসে কাজ করব, আমি যদি মনে করি
যে মারিয়া ডিবিতে কাজ করবে লিনাক্সে, তো সেই ক্ষেত্রে আমি ক্রিয়েট ডাটাবেজ এই কমান্ডটা দিয়ে কাজ করি। ওরাকলে কাজ করলে আপনার এটা দিয়েই করতে হবে। বলতেছিলাম ওই জায়গায় তো কমান্ড মোডে যে লাস্টে তিনটা ইন্টার দিলেই হয়, আর লাগে না। ওটা তো কমান্ড মোডে কাজ করে, আর আমরা কি এখন কমান্ড মোডে কাজ করতেছি? প্রত্যেকবার লেখার পর বসে গো বাটনে ক্লিক করতে হবে, কারণ এখানে আপনার এন্টার বলতে গো বাটনই বোঝায়, ঠিক আছে? এটা একটা সমস্যা, প্রত্যেকবার লেখা আবার ওটা ম্যানুয়ালি দেয়, হুম? ম্যানুয়ালি করতে হতো। এখন এটা তো দেখেন যে আমরা মাইস্কুয়েল ইউজ করতেছি, এখানে যে কোডটা আমরা লিখতেছি, কোথায় লিখতেছি, তাদের একটা টেক্সট বক্সে লেখার পর এখন এই কোডটা তো আমার এক্সিকিউট করতে হবে। এখন আমি তো আমার মতো এক্সিকিউট করতে পারবো না, কারণ এই অ্যাপ্লিকেশনটা তো তাদের, তারা যেভাবে করতে দিচ্ছে আমাকে সেভাবেই করতে হবে। তো সেক্ষেত্রে এখানে অন্য কোনো অপশন নাই। যদি আমি কোডটা এক্সিকিউট করতে চাই আমার গো বাটনেই ক্লিক করতে হবে, ডিফল্ট কোনো ওয়ে নাই। এখন আপনি যদি শিখতে চান তাহলে আমি লিনাক্সে শিখে দেবেন, কারণ লিনাক্সে যে মারিয়াডিবির ক্লাস হয় ওটা আমি নিই, ঠিক আছে? এখানে যা শিখাবো ওখানেও সেম। আপনার যদি কমান্ড মোডেই কাজ করার দরকার হয় তাহলে আপনি লিনাক্সে করেন, লিনাক্স অপারেটিং এ কাজ করেন। করলেই তো হবে, লিঙ্ক করাই দিলে তো ওইভাবে কাজ করবে। আমি এইগুলো যে যে আপনাদের ক্লাস নিচ্ছি, এটা আমি শিখছিলাম 2009 সালে। আমাদের একটা ছিল যে কোয়ারি ল্যাঙ্গুয়েজ নামে একটা বই ছিল। ওই সময় তো কোনো কিছু প্র্যাকটিক্যাল হয়েছিল না, কোডগুলো আমি মুখস্থ করছিলাম। ওই মুখস্থটাই কাজে লেগে গেছে পরবর্তীতে। আমি ওই এক কোড দিয়ে ওরাকলে কাজ করছি, এখন ধর মাইস্কুলে করতেছি, এসকিউএল সার্ভারে কাজ করছি, মারিয়া ডিবিতে করছি। কিন্তু সব জায়গায় সেম টু সেম। এখানে আমরা যে কোড লিখছি এই সেম কোডটাই আমি লিনাক্সের যদি মারিয়া ডিবি এর ক্ষেত্রে কাজ করি, সেম কোড, কোনো কিছুই চেঞ্জ নাই। তো সেক্ষেত্রে দেখেন আমি গো বাটনে ক্লিক করি, একটা মেসেজ দিছে উপরে, দেখেন মেসেজটা দেখেন। যদি মেসেজটা পড়তে কষ্ট হয় তাহলে উপরে দেখবেন যে যদি রেড কালারের কোনো মেসেজ আসে তাহলে বুঝবেন যে ইরর হয়েছে, যদি আপনার গ্রিন কালারের কোনো কিছু আসে তাহলে বুঝবেন যে হ্যাঁ আমার কাজটা হয়েছে। তো যদিও আমরা এখানে বিশ্বাস করতেছি না, বাম সাইডে একটু দেখেন যে হাইটেক 2 নামে কোনো কিছু আসছে কিনা। আসছে, তার মানে কি আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়েছে। এখন এই ডাটাবেসের আন্ডারে যদি আমরা কাজ করতে চাই তাহলে কি ডাটাবেসটাকে সিলেক্ট করতে হবে, তারপরে আমরা ডাটাবেসের আন্ডারে কাজ করতে পারবো। এখন সিলেক্ট করা তো খুব বেশি কষ্টের কাজ, এখানে শুধু একটা ক্লিক করলেই হয়। যে আমার হাইটেক 2 নামে যে ডাটাবেস আছে, ডাটাবেসটা এখন সিলেক্টেড অবস্থায় আছে। এখন যদি এই ডাটাবেসটা আমার সিলেক্টেড অবস্থায় থাকে, এখন আমি টেবিল ক্রিয়েট করব। এখন টেবিলটা আমি ইউজার ইন্টারফেস ইউজ করে ক্রিয়েট করব না, আমার এসকিউএল কমান্ড লিখে ক্রিয়েট করতে হবে। তো আমি আবার কষ্ট করে এসকিউএল এ ক্লিক করব, ঠিক আছে? আবার যদি আমরা এসকিউএল এ ক্লিক করি তাহলে এখানে আমি লিখবো যে ক্রিয়েট, এবার বলেন টেবিল বানাবো না ডাটাবেস? তো সেই ক্ষেত্রে আমি এখানে লিখতে পারি টেবিল, ক্রিয়েট টেবিল। এখন টেবিলের একটা নেম থাকবে না? অবশ্যই তো টেবিলের একটা নেম থাকবে। তো আমরা ফার্স্টে একটা ছোট টেবিল বানাই, কান্ট্রি। এর সাথে ছোট টেবিল আর ডাটাবেস আসবে না, এটাই সবচেয়ে ছোট টেবিল। এখন শুধু টেবিল বানাইলে তো হবে না, এর মধ্যে আবার কলামের নেম কি হবে, ডাটা টাইপ কি হবে, সব কিছুই কিন্তু আমাকে বলে দিতে হবে। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমি এখানে এভাবে লিখতে পারি ক্রিয়েট টেবিল, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, আমি একটা কষ্ট হলেও ইন্টার দিই, ঠিক আছে? এখানে ফার্স্টে লিখে যে আমার আইডি নামক কি হবে, একটা কলাম হবে। এখন আইডি নামক যদি একটা কলাম হয়, এই কলামে আমরা কোন ধরনের ডাটা রাখবো, ইন্টিজার। তাহলে আমরা ডাটা টাইপ কি দেব, ইন্ট। ইন্টিজার লেখার দরকার নাই, শুধু ইন্ট লিখলেই হবে। এখানে দেখেন তো খুব ইজি ব্যাপার, কিন্তু আমরা একটা কলাম বানাবো, কলামের নেম আইডি, তারপরে কোন ধরনের ডাটা ইনসার্ট করব, ইন্টিজার লিখলাম ইন্ট। এখন এটাকে কি আমার প্রাইমারি কি ডিক্লেয়ার করতে হবে না? তো আমি এখানে লিখে দিতে পারি যে প্রাইমারি কি, ঠিক আছে? এখন আইডিটা দেখেন, এটাকে আমরা নিজেরা দিব না অটোমেটিক নিবে? অটোমেটিক নিবে। তাহলে এখানে একটা স্পেস দিয়ে আমরা লিখতে পারি অটো ইনক্রিমেন্ট। অটো ইনক্রিমেন্ট। তাহলে দেখেন আমার আইডি নামক কলামের কাজ শেষ। আমি আর একটা কলাম বানাবো, কলামের নেম হবে কি, নেম। তো আমি এখানে কমা দিতে পারি, ইন্টার। এখানে দেখেন যে আমি কলামের নেম দিলাম নেম, এটাতে আমি নেম রাখবো। তো যেহেতু নেম রাখবো, এখানে ডাটা টাইপ আমি কি দিতে পারি, var ক্যারেক্টার। তাই এখানে আমি দিতে পারি var, c, h, a, r, এই পর্যন্ত দিলেই হবে।
এরপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, কেননা যে আমার লেন্থটা তো দিতে হবে। আমি যদি লেন্থ না দিই তাহলে তো নিবে না, সিনট্যাক্স এরর দেখাবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে লেন্থ দিতে পারি 300। দেখেন আমার টেবিল ক্রিয়েট করার জন্য জাস্ট এতটুকু কমান্ডই আমার যথেষ্ট। তাহলে আমার কয়টা কলম হবে? দুটো হবে না? একটা হবে আইডি আর একটা হবে নেম। তো আমি এই কোডটাকে কপি করে নিতে পারি। এখানে আপনাদের যে টেক্সট ফাইল বানাইছি এখানে সেভ দেই। না, ভারতের একটা টু নামে একটা জিনিস শুনছিলাম, ওটা কি? ভারত টু আর ওইটা না মাইস্কুলের ক্ষেত্রে নাই। আপনি যেটা আছে ওটা ঠিক আছে, ওটা ওরাকলে আছে। মার্কেটটা টু দেখেন ওরাকলে আছে। মাইস্কুলে কিন্তু এখানে মার্কেটটা টু নাই, এখানে শুধু মার্কেটটা। আপনি যেটা বলছেন ঠিক আছে, ওটা আমিও ট্রাই করছিলাম, কারণ আমি ফার্স্টে কাজ করছিলাম ওরাকলে। কিন্তু এখানে মার্কেটটা টু নামে কোনো কিছু নাই। আপনি ওরাকলে কাজ করলে ওখানে কিন্তু মার্কেটটা কেউ দেয় না, ওখানে মার্কেটটা টু ইউজ করে সবাই। ঠিক আছে, এখানে আমরা কমেন্টস করে রাখতে পারি যে ক্রিয়েট টেবিল। বাসায় এগুলো একটু কষ্ট করে দেখেন, নাহলে আমার কষ্টটাই বৃথা হবে। এবার নিচে যাই, গো বাটন পাইছি তো, নিচে দেখেন গো বাটন আছে কিনা, জাস্ট গো বাটনে ক্লিক করেন। এখানে দেখেন যে মেসেজ আমরা দেখি আর না দেখি সবুজ কালারের মেসেজ তো দেখতে পাচ্ছি, তার মানে কি সাকসেস। এবং একটু বাম পাশে দেখেন যে আপনার যে ডাটাবেজের নেম ছিল, ডাটাবেজের নেমের পরে দেখেন আপনার টেবিলের নেমটা চলে আসছে কান্ট্রি, এবং কান্ট্রির আগে কি আছে, নিউ নামে একটা কমান্ড আছে। তো এখন ওখান থেকে আমরা ওই ইউজার ইন্টারফেস ইউজ করে আবার টেবিল বানাইতে পারি। তো আমরা তো আর ইউজার ইন্টারফেস ইউজ করে কাজ করবো না, আমরা যা করবো এখন সব এসকিউএল কমান্ডে। তো সেক্ষেত্রে দেখেন আমরা তো টেবিল বানাইছি, টেবিলে কি কোনো ডাটা ইনসার্ট করছি? ডাটা তো ইনসার্ট করিনি। এখন ডাটা যদি ইনসার্ট করতে চাই তাহলে কি করতে পারি? কান্ট্রি সিলেক্ট না করলেও হবে, আপনার শুধু এই ইটা সিলেক্ট থাকলে হবে। ডাটাবেসটা তো সিলেক্টেড অবস্থায় আছে, ডাটাবেসটা যদি সিলেক্টেড অবস্থায় থাকে তাহলে আবার এসকিউএল এ ক্লিক করেন, কারণ এসকিউএল কমান্ড লিখতে হলে আমাদের এখানে যেতেই হবে, কিছু করার নেই। এবার দেখেন এখানে আমরা লিখতে পারি ডাটা কি করব, ইনসার্ট। তাহলে আমি এখানে লিখতে পারি ইনসার্ট ইনটু, কোন টেবিলে ডাটা ইনসার্ট করব? আইডি তো কলাম, আবার টেবিল, টেবিল কোন টেবিলে ডাটা ইনসার্ট করব? কান্ট্রি। এখন টেবিলে ডাটা ইনসার্ট করবো ঠিক আছে, কিন্তু এর মধ্যে আমার আবার কলাম আছে না দুইটা, কলাম তো বলে দিতে হবে যে এই কলামে আমি এই ডাটা ইনসার্ট করব। এখানে দেখেন আমি একটা কাজ করতে পারি, ইন্টার না দিই, ইনসার্ট ইনটু কান্ট্রি এই পর্যন্ত তো সবাই লিখছি। ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষে এখানে আমি কলামের নেম দিতে পারি যে আমার কান্ট্রি নামক টেবিলে কোন কলামে আমি ডাটা ইনসার্ট করব। তার আইডিটা তো অটো ইনক্রিমেন্ট করছি, ওই কলামে আমার ডাটা ইনসার্ট করার দরকার নাই। আমি শুধু এখানে লিখতে বলতে পারি যে নেম, যেমন নেম নামক যে কলাম আছে এই কলামে আমি ডাটা ইনসার্ট করব। এরপর আমি কি লিখতে পারি, ভ্যালু, ভ্যালু দিতে পারি, ভ্যালুজ দিতে পারি, যাই হোক সমস্যা নাই। ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ। এখন এর মধ্যে আমি যে টেক্সটটা বা যে নেমটা ইনসার্ট করতে যাচ্ছি সেই নেমটা লিখতে হবে। কিন্তু এখানে একটা কথা আছে যে আমরা নেম নামক কলামে ডাটাকে মানে ডাটা টাইপ কি দিছিলাম, var ক্যারেক্টার। তো যদি ডাটা টাইপ আমরা var ক্যারেক্টার দিই তাহলে যে ডাটাটা আমরা ইনপুট করতে যাচ্ছি ওটাকে স্ট্রিং করে দিতে হবে। এখন স্ট্রিং করার জন্য আবার কি করি, ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন একটা কিছু দিতে হবে। তো এখানে আমি সিঙ্গেল কোটেশন দিলাম, ঠিক আছে। হ্যাঁ, এখানে দেখেন যে ইনসার্ট ইনটু কান্ট্রি, আমরা কোন টেবিলে ডাটা ইনসার্ট করব, কান্ট্রি টেবিল। এখন কান্ট্রি টেবিলে তো আমার দুটো কলাম আছে, কোন কলামে ডাটা ইনসার্ট করব, নেম নামক কলাম। এখন এই নেম নামক কলামে আমরা কোন ভ্যালুটা ইনসার্ট করব সেটা আমাদের লিখতে হবে। আমরা এখানে লিখতে পারি ভ্যালুজ, তারপরে যে ডাটাটা আমরা ইনপুট করব সেই ডাটাটা আমরা লিখতে পারি। আর যেহেতু নেম নামক কলামটা আমরা ডাটা টাইপ দিয়েছিলাম var ক্যারেক্টার, ওই জন্য যে টেক্সট আমরা দিব এটাকে অবশ্যই স্ট্রিং করে দিতে হবে। এটা আপনি যা লিখেন, তবে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যখন পিএসপি একসাথে করব তখন মেবি আমাদের সিঙ্গেল কোটেশনে আসতে পারে।
কারণ সেখানে সিকিউরিটির জন্য আবার অনেক কিছু করতে হবে। ফার্স্টের দিন দেখাইছিলাম না যে ডাবল কোটেশন শুরু শেষ, এখন নেমের মাঝে যদি আবার ডাবল কোটেশন থাকে সমস্যা না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা নেমের মাঝে যদি দেখি যে ডাবল কোটেশন আসতে পারে, তো সেক্ষেত্রে আমরা সিঙ্গেল কোটেশন শুরু শেষ করতে পারি। এটা আমাদের প্রোগ্রামের ক্ষেত্রে। আর আপনি ডাটা হিসেবে যাই দেন ওটাই আমি ইনপুট করে দেবো, সমস্যা নেই। আপনি নেমের মধ্যে আপনার ডাবল কোটেশন থাক, সিঙ্গেল কোটেশন থাক বা অন্য কিছু দিবেন, কোনো ব্যাপার না, যা দেবেন সেট করে দেবো। এখানে এনটিটি আর অ্যাট্রিবিউট, কান্ট্রিতে কি কোনটা? কান্ট্রিতে কি এনটিটি আর অ্যাট্রিবিউট তো দুটো অপশন আছে। এটা দেখেন আপনার যেটা আছে কান্ট্রি, এখন আমরা কোন টেবিলে ডাটা ইনসার্ট করব। কান্ট্রিতে আমি একটু ভালো করে দেখেন যে এসকিউএল কমান্ড, এটাকে সিলেক্ট করার আগে যে এসকিউএল কমান্ড যেটা আছে না এসকিউএল উপরে, এটাতে ক্লিক করার আগে আমরা টেবিল সিলেক্ট করছি না ডাটাবেস। ডাটাবেস আমরা কিন্তু কখনো টেবিল সিলেক্ট করবো না, আমাদের সবসময় ওই ডাটাবেসটা সিলেক্টেড অবস্থায় থাকতে হবে। তো সেই ক্ষেত্রে দেখেন আমার ডাটাবেসে আমাদের কয়টা টেবিল থাকতে পারে, একটা প্রজেক্টে না হলেও 8-10টা টেবিল তো আসবে। এখন যখনই আমি এরকম দেখবো ইনসার্ট ইনটু কান্ট্রি, মানে টেবিলের নেম দিলাম না, তখন তো প্রোগ্রাম বুঝবে যে এখানে টেবিলের নেম নাই, তাহলে আমি কোন টেবিলে ডাটা ইনসার্ট করবো, টেবিলটা 4-5টা। তো সেই ক্ষেত্রে দেখেন তো ও কিন্তু খুঁজে পাবে না টেবিল, যার জন্য আমাদের টেবিলটাকে ইনসার্ট করে দিচ্ছি, যে টেবিলের নেমটা আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি যে আমার এই টেবিলে, এবং দেখেন কলামটাও আমরা উল্লেখ করে দিচ্ছি এই কলামে ডাটা ইনসার্ট হবে। আর ভ্যালুজের মধ্যে আমরা জাস্ট ভ্যালুটাকে দিচ্ছি। আমরা এনটিটি এন্টিটি আপনার টেবিলটা আর অ্যাট্রিবিউট হচ্ছে আপনার ভ্যালুটা। এই পর্যন্ত ক্লিয়ার তো সবার? এখন এখানে তো একটা কলাম ডাটা ইনসার্ট করতে মজাই পাচ্ছি, যদি 10টা হয়। কপি পেস্ট আরে কোথায় ইউজ করবে, এটা তো এসকিউএল কমান্ড, নট পিএসপি। এখানে দেখেন যে আমার এখন কলাম আছে কয়টা, 2টা, তাই না? এখন আমার নেম নামক যে কলাম আছে এরপরে যদি রোল নামক আরেকটা কলাম থাকতো, তাহলে আমরা এখানে একটা কমা দিতাম, নেম লিখছি না, আমরা এখানে নেম লিখছি, তো যদি আমাদের আরো কলাম থাকতো তাহলে আমরা এখানে কমা দিতাম, দেওয়ার পরে যে কলাম আছে সেই কলামের নেমটা লিখতাম। এখন দেখেন তো এখানে আমরা 2টা কলামের নেম উল্লেখ করে দিচ্ছি, ভ্যালু একটা দিলে তো হবে না, এখানে আমাদের আবার কমা দিতে হবে, দিয়ে রোল নাম্বার একটা কিছু দিতে হবে। এখন আমরা রোল নামে যে কলাম বানাবো এটা যদি ইন্টিজার দিয়ে আসি, তাহলে এখানে আমাদের সিঙ্গেল কোটেশন শুরু শেষ দেওয়া যাবে না। আর যদি ওটা আমি ভার ক্যারেক্টার দিয়ে আসি তাহলে এখানে আমরা সিঙ্গেল কোটেশন শুরু শেষ অবশ্যই উল্লেখ করে দিতে হবে বা দিতে হবে। এখানে দেখেন যে আমরা একটা কলামের ক্ষেত্রে যদি একটা কলাম হয় তাহলে সেই একটা কলামের নেম লিখবো, প্লাস এই পাশে সেই ভ্যালুটা আমরা দিয়ে দেব, ঠিক আছে? আর যদি একাধিক কলাম হয় তাহলে ফার্স্ট যে কলামে আমি ডাটা ইনসার্ট করব সেই কলাম দিব, তারপরে যে এরপরে যদি কোনো কলাম থাকে, যে রোল নামের যদি কোনো কলাম থাকে তাহলে কমা দেব, দেওয়ার পরে সেই কলামের নেমটা দিব, ঠিক আছে? এখন দেখেন এখানে কলামের নেম আমরা কয়টা লিখছি, 2টা। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের ভ্যালুটা দিতে হবে, যে ফার্স্টে নেম দিতে হবে। এখন ফার্স্টে নেম না দিয়ে যদি আপনি এখানে ফার্স্টে সংখ্যা দেন, তাহলে আপনার ওই নেম নামক কলামে কিন্তু এই সংখ্যাটাই যোগ, মানে অ্যাড হয়ে যাবে। আমরা এখানে যে সিরিয়ালে কলামের নেমগুলা লিখব সেই সিরিয়ালে আমাদের এখানে ভ্যালুগুলা দিতে হবে। আপনি যদি মনে করেন আমি ফার্স্টে রোল নাম্বার দিব তারপরে নেম দিব, তাহলে আপনাকে এখানেও এগুলো চেঞ্জ করে দিতে হবে। যদি আপনি চেঞ্জ করে দেন সমস্যা নেই, এখন আপনি যদি এখানে একরকম এখানে আর এক রকম দেন তাহলে আপনার ডাটাগুলো ওই রকম উল্টাপাল্টাই ইনপুট হবে। কোটেশনের ব্যাপারে আমি যখনই এই কলামটা বানাবো, তাই না, অবশ্যই আমার একটা ডাটা টাইপ দিতে হবে। এখন আমি রোল নামক কলামটা বানানোর সময় যদি ডাটা টাইপ ইন্টিজার দিয়ে রাখি, তো সেই ক্ষেত্রে কি আমি এখানে সিঙ্গেল কোটেশন শুরু শেষ করতে পারবো? করতে পারবো না। এখন আমি যদি এইটা বানানোর সময় যদি ভার ক্যারেক্টার দিয়ে আসি, তাহলে আমাকে এখানে কি শুধু সংখ্যা দিলে হবে? সিঙ্গেল কোটেশন শুরু শেষ অবশ্যই দিতে হবে। জাস্ট এই বিষয়গুলো মনে রাখলেই হবে, আর কোনো কিছু না। তো সেক্ষেত্রে দেখেন এটাকে আগে কপি করি, আর যেহেতু আমাদের রোল নামক কোনো কলাম তো নাই, আছে নাই, তো সেক্ষেত্রে আমরা এটাকে বাদ দিই। এটাকে একটু কপি করি, নিচে দেখেন গো বাটন আছে, এখানে ক্লিক করি। এখানে দেখেন আর কিছু না হলে আমরা গ্রিন মেসেজ দেখতে পাচ্ছি, তার মানে সাকসেস। এখন ডাটা ইনসার্ট হয়েছে কিনা, যেহেতু আমরা একটা ডাটা ইনসার্ট করছি, একটা না, আমরা আরো কয়েকটা ডাটা ইনসার্ট করি, কারণ একটা ডাটা হলে আবার সিলেক্ট করার সময় ঝামেলা আছে।
বা দেখতেও সুন্দর দেখাবে না। আমরা ওই কোডটাকেই পেস্ট করে শুধু এখানে নেমটা চেঞ্জ করে দিলেই তো হয়। গো বাটনে ক্লিক করলাম। এখন যদি মনে করেন যে আমি 3-4টা কোড একবারে লিখবো, এটা কিন্তু আমার সাপোর্ট করে না। তারপরে আপনি দিয়ে রাখতে পারেন যে আপনার পিসিতে যদি আপডেট ভার্সন হয় তাহলে নিবে, কিন্তু আগেকার ভার্সনগুলো হলে নেবে না। কমপক্ষে 4-5টা ডাটা ইনসার্ট করেন। প্রত্যেকবারের জন্য আলাদা আলাদা করে করতে হবে না? একবার 3-4টা ডাটা লিখেন, সম্ভবত নিবে না। তারপরে আপনি দিয়ে দেখতে পারেন যে যদি আপডেট ভার্সন হয় তাহলে নিতে পারে। ডাটা ইনসার্ট করতে পারছেন? এসে দেন, সমস্যা কি? আমার এই কাশির জন্য আমি টিউটোরিয়াল বানানো মানে বুঝতে পারতেছি না টিউটোরিয়াল নিয়ে। ওষুধটা এত খাচ্ছি কাজে লাগতেছে না। এখানে দেখেন আমি যদি গো বাটনে ক্লিক করি আমার ডাটাগুলো দেখাচ্ছে, আইডিটাও আমি দেখতে পারতেছি, নেমটাও আমি দেখতে পারতেছি। আমাকে এখানে বারবার ক্লিক করা লাগতেছে, আমি তো এদিকে ক্লিকই করতেছি না। আমি যা করবো এসকিউএল কমান্ড দিয়ে করবো। এখন আপনাকে যদি বলা হয় যে আপনি শুধু নেম দেখবেন, আইডি দেখবেন না, আমি শুধু নেম দেখবো, আইডি দেখবো না, তো সেই ক্ষেত্রে আমি এখানে লিখতে পারি যে সিলেক্ট কি দেখবো, শুধু নেম, তাহলে আমি এখানে লিখবো নেম। কোন করা টেবিল থেকে, যে ফ্রম কান্ট্রি, সিলেক্ট নেম ফ্রম কান্ট্রি। যে আমাদের টেবিল আছে, টেবিলে শুধু নেম নামক কলামটাকে সে সিলেক্ট করবে। আর সে যদি শুধু নেম নামক কলামটাকে সিলেক্ট করে তাহলে আমরা নেম নামক কলামে যে ডাটাগুলো আছে শুধু সেগুলোই দেখতে পারবো। তো সেক্ষেত্রে দেখেন আমি যদি এখানে জাস্ট আপনার সিলেক্ট কলামটা লিখবেন, আপনি কোন কলামটা দেখতে চাচ্ছেন। যদি একটা দেখতে চান তাহলে একটা কলাম লিখবেন, যদি দুইটা কলাম দেখার দরকার হয় আপনি ফার্স্টে একটা লিখবেন, কলামে আর একটা কলামের নেম দিয়ে দেবেন। তো দেওয়ার পর আমরা যদি এখানে কষ্ট করে গো বাটনে ক্লিক করি তাহলে দেখেন আমার শুধু নেম নামক কলামটা দেখাচ্ছে। এখন মেন কথা হচ্ছে যে যদি আমার 10টা কলাম থাকে, আমি 10টা কলাম সিলেক্ট করতে চাই, তাহলে দেখেন তো এরকম লেখা লাগবে না, সিলেক্ট। আমার ফার্স্টে আইডি আছে, আমি লিখলাম আইডি, নেম আছে লিখলাম নেম। তো এরকম যদি আরো 8টা থাকতো তাহলে কি 8টা লিখতে হতো? তো আমরা এত ঝামেলা করি না। স্টার, আরে ভাই স্টার কই, স্টার ফ্রম কোন টেবিল। এখন এইটা দেখালাম এই জন্যই যে আমরা যখনই কাজ করবো আমার এক টেবিলে একাধিক ডাটা থাকতেই পারে, কিন্তু আমি দেখাবো 2টা ডাটা বা 3টা ডাটা, সেই ক্ষেত্রে তো আমার স্টার দিয়ে কাজ করা যাবে না। এখন আমি ফার্স্টে যদি স্টার দিতাম তাহলে দেখা যাচ্ছে যে আবার প্রশ্ন করতেন এটা কি হবে, ওইটা আবার কিভাবে করা যায়। আমি আগে ওইটা দেখালাম, এরপর স্টার দেখালাম। সেক্ষেত্রে দেখেন আপনি যদি স্টার লিখেন তাহলে আপনার সব পাবে। আপনার যদি এখানে 10টা কলামও থাকতো তাহলে 10টা কলামে একবারই সিলেক্ট হবে। শুধু স্টার দিলে আপনার টেবিলে যতগুলো কলাম আছে সবগুলোই সিলেক্ট হবে। একটা থাকলে একটা হবে, 10টা থাকলে 10টা হবে, না থাকলে হবে না, না থাকলে ইরর দেবে। তাহলে আমরা সিলেক্ট তো করতে পারবো, সমস্যা তো নাই। এখন দেখেন তো আমরা সিলেক্ট এতক্ষণ ধরে যা করছি না, আমরা এতক্ষণ ধরে যে সিলেক্ট গুলা করছি এটা কিন্তু আমরা কলামটাকে সিলেক্ট করছি, রোটাকে কি আমরা সিলেক্ট করতে পারছি?
আপনাকে যদি বলা হয় যে আপনি 3 নাম্বার রোতে যে ডাটা আছে শুধু সেটা সিলেক্ট করবেন, সেটা কিভাবে করবো? আমরা তো এতক্ষণ যা করছি যে ইচ্ছা করলে দুইটা কলামে আমরা সিলেক্ট করতে পারবো, অথবা এটা অথবা এটা, আমরা একসাথে দুইটা করতে পারবো, অথবা একটা একটা করেও আমরা শো করতে পারবো। এখন যদি আমাদের বলা হয় যে আমাদের 3 নাম্বার যে রো আছে শুধু এই রোটা সিলেক্ট করেন, তাহলে কিভাবে করবো? শুধু 3 নাম্বারটা। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা যদি শুধু 3 নাম্বার যে রো আছে এটাকে যদি সিলেক্ট করতে চাই, তাহলে আমরা এভাবে করতে পারি যে সিলেক্ট। এখন 3 নাম্বার রো এর মধ্যে দেখেন তো আমার আইডিটাও দেখতে হবে, কলামটা দেখতে হবে। তার মানে কি আমি দুইটা কলামের ডাটাই আমি দেখতে চাচ্ছি, তাই না? আমার যে 3 নাম্বার রো আছে, এখন রো তো দুইটা কলাম নিয়েই হয়েছে, তো সেই ক্ষেত্রে আমি ওই দুইটা কলামকে সিলেক্ট করতে হবে, তারপর আমি ডাটাটা দেখতে পারবো। তো এখানে আমি স্টার দিলাম ফ্রম কোন টেবিল, কান্ট্রি। এখন যদি এই কমান্ডটা লিখি তাহলে দেখেন আমি সব ডাটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আমার যদি 5000 ডাটাও থাকে তাহলে এই কমান্ড দেখলে আমার 5000 ডাটাই সিলেক্ট হবে। কিন্তু আমরা কি 5000 সিলেক্ট করবো না একটা? আমরা একটা সিলেক্ট করব। তাহলে এখানে আমরা হোয়ারটা যোগ করতে পারি, হোয়ার। এখন ওইটাতে 3 নাম্বার রো, এটা আমরা কিভাবে সিলেক্ট করব? আইডি দিয়ে সিলেক্ট করতে পারি। যদি আইডি 3 থাকে তার মানে কি ওটা 3 নাম্বার রো। তাহলে এখানে আমরা বলতে পারি যে হোয়ার আইডি ইকুয়াল 3। যদি আপনার 3 নাম্বার রো সিলেক্ট করার দরকার হয় তাহলে তো ওটাতে 3 নাম্বার রো, এটা আপনি কিভাবে সিলেক্ট করবেন? আইডি দিয়ে। কারণ আপনার যদি আইডি 1 থাকে তার মানে কি সেটা 1 নাম্বার রো, যদি আইডি 2 থাকে তাহলে ওটা 2 নাম্বার রো, যদি 3 থাকে তাহলে ওটা 3 নাম্বার রো। তো সেই ক্ষেত্রে দেখেন যে এখানে আমি বলে দিলাম যে হোয়ার আইডি নামক যে কলাম আছে এই কলামে 3 নাম্বার যেটা আছে সেই ডাটাটাকে সে সিলেক্ট করবে। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমি যদি এটাকে কপি করে নিই, নেওয়ার পর নিচে গো বাটনে ক্লিক করি, তাহলে দেখেন আমি শুধু 3 নাম্বারটা সিলেক্ট করে দেখাইছে না? এখন আপনাকে যদি বলা হয় যে আপনি শুধু 5 নাম্বার যেটা আছে এটা সিলেক্ট করবেন, 5 নাম্বার যে ডাটা আছে শুধু 5 নাম্বার ডাটাটা আপনি সিলেক্ট করবেন, তাহলে আপনি কি লিখবেন? যে সিলেক্ট স্টার ফ্রম কোন টেবিল থেকে আমরা সিলেক্ট করব? কান্ট্রি। এরপর যেহেতু আমার একটা ডাটা সিলেক্ট করতে হবে, আমি এখানে লিখতে পারি হোয়ার আইডি দিয়ে আমি বলতে পারি যে এটা আমার 5 নাম্বার ডাটা, তাহলে আইডি ইকুয়াল কত দেব? 5। তো এটা লিখে যদি আমি নিচে গো বাটনে ক্লিক করি তাহলে দেখেন আমার 5 নাম্বারটা কি আছে? আমার কি 5টা ডাটা আছে? আপনার আছে, বাট আমার তো এখানে 5টা ডাটা মেবি নাই। আর যেহেতু নেই ও খুঁজে পাইনি, ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখাতেও পারে নাই। তাহলে দেখেন আমরা আইডি দিয়ে বের করতে পারবো তো। এখন যদি আপনাকে বলে যে রাসেল নামে যে ডাটা আছে, আমার এখানে অবশ্যই স্টুডেন্টের নেম আছে, আমার তো এরকম দরকার হতে পারে আমি শুধু তার নেমটা জানি, তার টোটাল ইনফরমেশন আমার দরকার, তাহলে আমি তার নেম দিয়ে সার্চ দিতে পারি না যে যদি এই নেমে কেউ থেকে থাকে তাহলে সেই ডাটাটা আমরা শো করব। তাহলে সেটা কিভাবে করতে পারি? এখানে আমি এটাকে একটু সেভ করি। যদি আমরা নেম দিয়ে সার্চ করতে চাই তাহলে কি করব? সেম কোডটা লিখতে পারি যে সিলেক্ট স্টার ফ্রম কোন টেবিল, কান্ট্রি। তাহলে যেহেতু একটা সিলেক্ট করতে যাচ্ছি হোয়ার, এখন দেখেন যে আমরা যে রাসেল সার্চ করবো ওটা কোন কলামে আছে? নেম নামক কলামে আছে না? আইডি নামক কলামে কি আমার নেম আছে? আইডি নামক কলামে তো আমার সিরিয়াল নাম্বার গুলো ছিল 1 2 3 4। তো আগে আমি আইডি গুলো দিয়ে সার্চ করছি, এখন তো আমার নেম দিয়ে সার্চ করতে হবে। তো আমার যেহেতু নেমগুলো নেম নামক কলামে সেভ করা আছে, তো আমি এখানে লিখতে পারি নেম। আমার যে কলামের নেমটা ছিল সেটাই কিন্তু আমি লিখলাম ইকুয়াল কোন নেম দিয়ে আমরা সার্চ করব? রাসেল। তাহলে রাসেলটা কি var স্ট্রিং হিসাবে দিতে হবে না, কারণ ওটা ডাটা টাইপ তো var ক্যারেক্টার ছিল। তাহলে এখানে আমি দিলাম রাসেল, ঠিক আছে। এতটুকু যদি আমরা লিখতে পারি, যদি এতটুকু লিখতে পারি তাহলে নিচে যে আমরা গো বাটনে ক্লিক করতে পারি, দেখেন তো রাসেল নামে যে ডাটা আছে সেটা দেখাইছে না? আপনার দুইটা দেখলে দুইটাই দেখাবে, যতগুলো রাসেল আছে সবগুলো দেখাবে। আপনার রাসেল যদি দুইটা থাকে তাহলে আপনার দুইটা ডাটাই দেখাবে, যদি 10টা থাকে 10টা দেখাবে, যদি একটা থাকে তাহলে দেখাবে, আর যদি না থাকে দেখাবে না।
এই তো রাসেল তো প্রাইমারি কি না এই জন্য এখন রাসেলের এখানে ডুপ্লিকেট ডাটা আসতে পারে, কারণ আমারই 2 ফ্রেন্ড আছে তাদের নাম রাসেল, ঠিক আছে। আমার ঢাকার এক ফ্রেন্ড আছে তার নাম রাসেল, আমি খুলনায় একসাথে পড়াশোনা করতাম তার নাম রাসেল, সেক্ষেত্রে নেম সাইবাসটা আসতেই পারে। কিন্তু ইউনিক আমরা কখনই করি যে যখন আমার ইমেল অ্যাড্রেস বা কন্ট্যাক্ট নাম্বার, সেই ক্ষেত্রে আমি ওই 2টা কলামকে ইউনিক করে রাখি, কখনো ডুপ্লিকেট ডাটা আসবে না। এখন মেন কথাটা দেখেন যে এখানে তো আমরা ওয়ার্ড দিয়ে সার্চ করতেছি, ওয়ার্ড দিয়ে না, রাসেল নামকে একটা ওয়ার্ড দিয়ে সার্চ করছি। তো এখন আমরা ওয়েবসাইটে যখন সার্চ অপশন বানাবো না, তখন কি আমরা ওয়ার্ড দিয়ে ই করবো? যেরকম গুগলে সি লিখলে সি রিলেটেড গুলো চলে আসে না, তো তখন আমাদের ক্যারেক্টার দিয়ে সার্চ করতে হবে, ক্যারেক্টার। এখানে আমরা ওয়ার্ড দিয়ে সার্চ করতেছি, তখন আমাদের একটা ক্যারেক্টার দিয়ে সার্চ করতে হবে। আমি যদি সি দিয়ে সার্চ করি, তার মানে কি এই সি যতগুলো ওয়ার্ডের মধ্যে আছে সবগুলো ওয়ার্ড এসে দেখাবে। তো আমরা এখনো সে পর্যন্ত যাইনি, আপাতত দেখেন এই পর্যন্ত ক্লিয়ার কিনা। আমার ইচ্ছা, আমি যদি মনে করি যে শুধু ফার্স্টে কম্পেয়ার করবো করতে পারি, যদি মনে করি শুধু লাস্টে কম্পেয়ার করবো তাও করতে পারি, যদি মনে করি যে আমার ওয়ার্ডের মধ্যে যেখানেই সি থাকলেই হবে সেটাও করতে পারি। গুগলে আপনার ক্যারেক্টার দিয়ে করা, ফার্স্ট লাস্ট দুটোই। আর ওরা তো এজাক্স ইউজ করে করছে, কারণ ওদের ফুল পেজটা দেখবেন যে রিলোড নেয় না, অল্প একটু রিলোড নেয়। আমরা আশা করি সে পর্যন্ত যেতে পারবো, কিন্তু স্কেল 1টা খুবই ইম্পর্টেন্ট। আপনারা এখনো খুব আনন্দে আছেন, কারণ এখনো কোনো প্রকার প্রেশার পড়ে নাই ফার্স্ট থেকে এই পর্যন্ত। তো এখনো আপাতত W3 স্কুল দেখেন, সমস্যা নাই, কিন্তু আর 2-3টা ক্লাস পরে আর দেখা সুযোগ পাবেন, আর 2টা ক্লাস। এখন ওইগুলো দেখানোর পরে যে আমি এতদিন যা যা শেখাইছি বা যা যা দেখাইছি এগুলো নিয়েই কাজ করতে হবে। তো সেক্ষেত্রে দেখেন যে আমি যখনই আপনার দেখাবো যে পিএসপি প্লাস এসকিউএল এইচটিএমএল সিএসএস সবগুলো আমি একসাথে ইউজ করতেছি, এখন আমি যদি এগুলো আগে আপনার না দেখাই তখন তো প্রশ্ন করবেন ভাই এটা কি ওটা কি। প্রজেক্ট করার সময় যদি এটা কি ওটা কি প্রশ্ন আসে, তাহলে আর প্রজেক্ট রেডি হবে না, কারণ একটা ওয়েবসাইট করতে গেলে কিন্তু ব্যাপক কাজ থাকে। তারপরে আবার ই কমার্স সাইট, ওখানে তো আরও কাজ বেশি। আমরা ওয়েবসাইটে কোনো কাজ দেখি না, আমাদের বসেরাই তো বলে ধুর এই ওয়েবসাইট করছে এই করতে এতদিন লাগে, কিন্তু ব্যাক এন্ডে কত কাজ করা লাগে এটা তো কেউ দেখে না। সব ফ্রন্ট এন্ড দেখে কি ডিজাইন করছে, এটা কোনো দরকার ছিল? কমেন্টস করার দরকার করে দিল, কিন্তু এই এতটুকু করতে যে আমাদের কতটুকু কষ্ট করা লাগে এটা কেউ দেখে না। তাহলে দেখেন এই পর্যন্ত করতে পারবো। এখন যদি বলা হয় যে একটা এডিট করবেন, আপনার রাসেল আছে এখানে বানানটা ভুল হতে পারে, এখানে যে বানানটা আমরা ইনপুট করছি ভুল হতেই পারে, এটাকে আমরা এডিট করব, কিভাবে করতে পারি? এইটা তো আপনি এখানে পাচ্ছেন, আপনার ওয়েব পেজে এই এডিট অপশন কে বানিয়ে দিবে? আপনাকে বানিয়ে দিতে হবে, সেটা অন্য কেউ ইউজ করবে, ঠিক আছে। এই এডিটের অপশন, এডিট ডিলিট কপি, এই অপশনগুলো ওয়েবসাইটে আপনি বানিয়ে দিবেন, যেটা অ্যাডমিন ইউজ করবে। এই একটা বাটন বানানোর জন্য যে এটার ব্যাকএন্ডে কতখানি কোডিং করা লাগবে, যখন এডিট নিয়ে কাজ করবেন তখন বুঝবে যে এখানে কত সুন্দর ক্লিক করলে এডিটের জন্য পেজ চলে আসে। এই সফটওয়্যারটা ওরা দিল না, এই সফটওয়্যারটা ওরা কি দেবে সে আমি জানি না, ঠিক আছে, এটা ডাটাবেস সার্ভারে এতটুকু জানি। এগুলো এখন যেহেতু ডেস্কটপ বেস, এখন অনেকে অন্য কিছু দিয়ে করতে পারে। এখন কি করছে এটা তো আমি জানি না, কারণ বানানোর সময় আমাদের দাওয়াতে দেয় না, বা আমি শিখাবো না। নিজস্ব এখন যেগুলো আছে আমরা যে ফ্রেমওয়ার্ক গুলো ইউজ করি, এগুলো দেখবেন HTML ফাইল আপনি খুঁজে পাবেন না, কারণ না ওরা HTML ফাইল থাকে, এটাকে কনভার্ট করে অন্য একটা ফাইল বানায় ফেলে, নিজস্ব ফাইল। আপনি যারা হ্যাকার আছে তারা দেখা যাচ্ছে ওই HTML এ সার্চ করে HTML ফাইলে পাবে না, তুমি হ্যাক করবে কি? আপনাদের লাস্ট ক্লাসে আমি দেখাই দেবো যে ওয়েবের সিকিউরিটি নিয়ে কত কি ঝামেলা থাকতে পারে, একটা ওয়েবসাইট হ্যাক করতে কত ইজি ব্যাপার, যদি আপনি এসকিউএল এর কাজগুলো ঠিকঠাক মতো না করেন। আপনার সর্বোচ্চ 2 মিনিট লাগবে, দুটো সফটওয়্যার ইউজ করবেন আর স্ক্যান দিয়ে বাসায় ঘুম দেবেন, সকাল উঠে দেখবেন যে ইউজার নেম পাসওয়ার্ড পেয়ে গেছে, ওটা দিয়ে লগ ইন করে যা খুশি তাই করেন। 2টা সফটওয়্যার আছে, তবে একটা মানে $180 লাগবে, আর একটা $150 উপরে। আমার কাছে 2টা আছে, আমি অন্য আরেকজনের কাছ থেকে নিয়েছি, কিন্তু সিস্টেমটা আমার চেঞ্জ করে নিয়েছি, মানে ইনস্টল ওইভাবে করলে হয় না, আমি আবার অন্যভাবে ইনস্টল করে নিয়েছি, তো সেক্ষেত্রে আমি টাকা ইউজ করলাম। ব্যাংকের ডাটাবেস হ্যাক করে
হ্যাক করা তো বিষয় না, আমি জিনিস শিখতেছি যে আমার ওয়েবসাইটটা বাঁচানোর জন্য, ঠিক আছে? আমার ওয়েবসাইট যেন কেউ হ্যাক না করে, জাস্ট এতটুকু। আর যদি আপনি সিকিউরিটি এক্সপার্ট হতে চান তাহলে আপনার হ্যাকার থেকেও বেশি কিছু জানতে হবে, কারণ ওরা যত উপায়ে মানে উপায়ে আপনার ওয়েবসাইটটা ট্রাই করবে তার থেকে বেশি উপায় আপনাকে জানতে হবে, তাহলে আপনার ওয়েবসাইটটা আপনি বাঁচাতে পারবেন। তো সেই ক্ষেত্রে ওই কাজগুলো আছে অনেক অ্যাডভান্স। ওটা কি আরেকটা করছে? ওটা আর একটা কোর্স বলতে কি যে ওটা করতে গেলে মাথায় কিছু দরকার আছে, ঠিক আছে? কারণ ওখানে অনেক কিছু আছে। আচ্ছা ভাই, সিকিউরিটি ভাই আরেকজন দেখবে না, আমার তো সিকিউরিটি সিকিউরিটি বলতে তো আপনি যে আগে যে hack আপনি করবে যে তার ওয়েবসাইটটা brainটা করবেন, মাথায় রাখতে বিশেষ হবে। করে আপনার ওয়েবসাইটে যে সিকিউরিটি গুলো আছে এগুলো তো আপনাকে দিতে হবে। এরপর আপনি যার কাছ থেকে ডোমেন নেবেন বাকি সিকিউরিটি তো তোমার সে দিবে। এখন আমি কিছু জিনিস দেখলাম যে হ্যাকিং এর কিছু কোর্স আমি করছিলাম, তা ওরা যে জিনিসটা দেখাচ্ছে আমাদের যে যে সার্ভার গুলো আমরা ইউজ করি খুব ইজি ভাবে সার্ভারটা করে ঢোকা যায়। আবার অনেক সিস্টেম আছে যে আমি শুধু যদি একটু সফটওয়্যার ইউজ করি বা যদি আমার বেসিক নলেজ কিছু থাকে, আমি যে কোনো উপায়ে আপনার ওয়েবসাইটে লগ ইন করতে পারবো। অ্যাডমিনে অ্যাডমিনে লগ ইন করার কোনো ব্যাপার না। তো আমাদের এই জিনিসগুলোতে কিছু কিছু জিনিস আছে আমরা কিছুই করতে পারবো না, কারণ আমাদের টাইমটা হচ্ছে অনেক শর্ট। শর্ট টাইমে এত কিছু করা সম্ভব না। আর হুম, বিশেষ করে আমাদের যে ওয়েবসাইটটা বেশিরভাগই হ্যাক হয় আমাদের যে এসকিউএল নিয়ে আমরা কাজ করতেছি না, এসকিউএল ইনজেকশন দিয়ে। আমরা ট্রাই করবো এই এসকিউএল ইনজেকশনটা যেন আমাদের ওয়েবসাইটে না থাকে। আর যদি এইটা না থাকে তাহলে আপনি যে সফটওয়্যার দিয়ে স্ক্যান করে ইউজার নেম পাসওয়ার্ড পেয়ে যাবেন, এইটা পাবেন না। তারপরে আপনার লিনাক্স জানতে হবে আরো অনেক কিছু জেনে তারপরে আপনি সার্ভার হ্যাক করেন। আমার সার্ভার যদি হ্যাক করতে পারেন তাহলে আমার ওয়েবসাইট তো এমনিই পাবেন, তাই না? তো আমাদের সিকিউরিটিটা হচ্ছে এটাই যে আমি যদি আমার ওয়েবসাইটের এসকিউএলটাকে যদি স্ট্রং করতে পারি তাহলে আপনি ছোটখাটো হ্যাকার হয়ে কোনো কিছু করতে পারবেন। আপনার একটা বড় মাপের হ্যাকারও যদি হন তাহলে কিছু একটা করতে পারবেন, বাজেট আপনার বেশি লাগবে। কত বড় হ্যাকার হয়ে ওই একটা দোকানের ওয়েবসাইট হ্যাক করে এখন যারা আছে ঠিক আছে আমাদের ওয়েবসাইট হ্যাক করবে না, দেখা যাচ্ছে সে যখন কোর্স করাচ্ছে বলবে যে এই ওয়েবসাইটটা আমরা হ্যাক করে ট্রাই করি হয় কিনা। তো দেখা যাচ্ছে যে আমাদের ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছে যে হ্যাকিং করা যায় কিনা। তাছাড়া আমাদের ওয়েবসাইট হ্যাক করে তার লাভ নেই, স্টুডেন্ট যারা আছে তারা তো এইভাবে ওয়েবসাইট হ্যাক করা যায়, কিন্তু আমাদের ওয়েবসাইটটা হ্যাক, তাই না? আচ্ছা ভাই, লারাভেল নিয়ে আমাদের কয়েকদিন ক্লাস নেবেন, একদিন দিবেন না? লাভ বলতে আপনি কি বোঝেন? আমি তো বুঝি না, আপনার কি Laravel কোর্স আউটলাইনে ফ্রেমওয়ার্ক দেখানোর কথা আছে? না, কোর্স আপনি আউটলাইনে বলছিলেন যে ফ্রেমওয়ার্ক আপনি করাবেন, এই জন্য আপনাকে ফ্রেমওয়ার্ক যদি আমি পারি তাহলে জেন্ট দেখাবো, লারাভাতে আমি কাজ করি নাই, ওটা আমি পারি না। আমি জেন্ট ফ্রেমওয়ার্ক নিয়ে মোটামুটি কাজ করি, ওইটা যদি সময় পাই, যদি সময় পাই, আর না পাইলে তো কিছু করে না। এখনো খুব ইজি মনে হচ্ছে তো, ব্যাপার নাই, ইজি মনে হয় ভালো। তা আমরা এখনো আমাদের ওয়েবসাইটের মেন কাজে যাইনি, আমরা কিন্তু এখনো আমাদের ওয়েবসাইটের একটা স্ট্রাকচারও দাঁড় করাইতে পারিনি, ঠিক আছে? ওনার দরকার নেই তো। আচ্ছা যাই হোক, আমরা কি ভাই, ডাটা আপডেট করি। framework? কোনটা? হ্যাঁ, ওটা পিএইচপি ফ্রেমওয়ার্ক, এখন আবার আপডেট যেটা আছে পিএইচপি 7, এটা ওরা আর কি সার্ভারও করছে। আমি ওটা এখনো দেখিনি, যেটাও অনেকদিন আগে দেখছিলাম। ওটা ইনস্টল করতে গেলে আবার পিসি কনফিগারেশন ভালো লাগে, তারপরে ধরেন যে ইমেল টেমপ্লেট লাগে, আরো অনেক ঝামেলা আছে এটা নিয়ে কাজ করা। আপনার কোডও ঠিকই আছে কিন্তু কাজ করে না, কারণ ওটা কি অবজেক্ট বেস, তো অনেক কোড হয় যে আমি কোনো কিছু করতেছি না ঠিক আছে, কিন্তু কোথায় ইরোজ হচ্ছে এটা খুঁজে বের করতে গেলে দিন শেষ। আমরা আপাতত এটা তো শেষ করি, তারপরে ফ্রেমওয়ার্ক। আচ্ছা, আমরা ডাটা যদি আপডেট করতে চাই তাহলে কি করতে পারি? আপডেট, তারপরে কি বলেন? কোন টেবিলটাকে আপডেট করব? কান্ট্রি। এখানে আমাদের একটা কোড লিখতে হবে, সেটা হচ্ছে সেট। এখন এটার কোন কলামটাকে আমরা আপডেট করব? আমরা কান্ট্রি আছে, কান্ট্রি টেবিলের তো একটা কলাম আমরা আপডেট করব। এখন অবশ্যই আমাদের আইডিটা আপডেট করার দরকার নেই, আমাদের দরকার শুধু নেমটা আপডেট করা। তো সেক্ষেত্রে আমার যে কলাম ছিল, যে নেমটা আমি কোন কলামে পাবো? নেম নামক কলামে পাবো। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমি রাসেলের পরিবর্তে কোড টেক্সট লিখতে যাচ্ছি, এত কষ্ট করে কোড করতেছে, আমি আমার নামে দিই, ঠিক আছে? রাসেল বাদ আমি আমার নেম দিব। তো এখানে দেখেন যে আমি যদি লিখি আপডেট কান্ট্রি সেট নেম ইকুয়াল প্লেয়ার, তাহলে হবে কি
আমার টেবিলে যত ডাটা ছিল সবগুলো আপডেট হয়ে সব জায়গায় মেয়েরা হয়ে যাবে। আমরা তো সব জায়গায় মেয়েরা দিব না, আমরা নির্দিষ্ট একটা রোকে আপডেট করব। তাহলে যদি একটা রো হয় তাহলে এর সাথে অবশ্যই হোয়ার যোগ করতে হবে। তো সেক্ষেত্রে দেখেন তো আমি এখানে লিখে দিতে পারি হোয়ার হোয়ার। এখন রাসেল নামে যে ডাটা আছে ওটা কত নাম্বার রোতে আছে আমরা কি জানি? 3 নাম্বার রোতে ছিল, মনে আছে? যদি 3 নাম্বার রোতে থাকে তাহলে আমরা আইডি ইকুয়াল 3 দিতে পারি, অথবা ধরেন আমরা রো নাম্বার জানি না, আমরা শুধু জানি যে রাসেল নামে একটা ডাটা আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দিতে পারি কোন কলামের মধ্যে রাসেল নামক ডাটা আছে, নেম কলামে ইকুয়াল কোন ডাটা, রাসেল। একটা রিপ্লেসমেন্ট আরেকটা হবে। এই রাসেলের পরিবর্তে ওই জায়গায় মেহরাব সেভ হবে। আপডেট করলাম, আমার ডাটাটা আপডেট। আমি কিন্তু এটা ডিলিট করে নিই, আপডেট করছি, যে আগে এটা ছিল ওটা বাদ দিয়ে আমি অন্য কোনো ডাটা ওখানে সেট করতেছি। তার মানে আগেটা তো ডিলিট হয়ে যাবে। আগেটা তো থাকবে না, আমি তো ওইটাই আপডেট করে দিচ্ছি। আপডেট বলতে কি বোঝায়, যে আগে যেটা আছে ওটা থাকবে না। তো সেই ক্ষেত্রে দেখেন এটাকে যদি আমি সেভ দিই অথবা গো বাটনে ক্লিক করি, এখানে দেখে না ওয়ান রো এফেক্টেড, তার মানে আমার একটা ডাটা আপডেট হয়েছে। যদি আমি দেখতে চাই তাহলে আমাদের একটু প্র্যাকটিস হয়ে যাক। আমি যদি সবগুলো ডাটা দেখতে চাই তাহলে কি করতে পারি, সিলেক্ট স্টার ফ্রম কোন টেবিল, কান্ট্রি। তাহলে এখানে নিচে একটু গো বাটনে ক্লিক করে তাহলে দেখেন এখানে 3 নাম্বারে যেখানে রাসেল ছিল এখানে এখন কি মেহরাব আছে না? তো সেক্ষেত্রে দেখেন আমরা যে এডিট নামে যে বাটন বানাবো না, এডিট নামক একটা বাটন অবশ্যই আমাদের ওয়েব পেজে থাকবে। এই বাটনে ক্লিক করলে আমার এই ডাটাটা তো আপডেট করতে হবে। এই ডাটাবেজে ডাটা আপডেট করার জন্য এই কমান্ডটা আমাদের লাগবে, যেটা আমরা এখন শিখলাম। আমরা যদি এখান থেকে করি তাহলে তো এই সফটওয়্যার ইউজ করে আমরা কাজ করতেছি, আমাদের কোনো ঝামেলা নাই। কিন্তু আমরা যখন এই বাটনটা বানাই দিব ওয়েব পেজে, তখন কিন্তু আমাদের এই এসকিউএল কমান্ডটা দরকার আছে। কারণ কি, যে আমার এই এই জায়গা থেকে ডাটা আপডেট করতে হবে না, যখনই ডাটাবেস থেকে আপডেট করবো তখন তো আমার ওই এসকিউএল কমান্ড লাগবে। তো সেই ক্ষেত্রে আমাদের পিএইচপি কোড লাগবে, এই বাটন বানানোর জন্য এইচটিএমএল লাগবে, এটাকে সুন্দর করে সাজানোর জন্য সিএসএস লাগবে, এটাকে যদি আরো ভালো করতে চাই জাভাস্ক্রিপ্ট অথবা jQuery লাগবে। আর এটাকে ক্লিক করলে যদি আমার এখান থেকে ডাটা আপডেট করতে চাই এর জন্য আমার পিএইচপি লাগবে। আর ডাটাটা রাখার জন্য আমার ডাটাবেস সার্ভার লাগবে। তাহলে সবকিছু লাগবে, তো এক বাটন বানাইতেই সবকিছু লাগবে, আর বাকিগুলো বাদ দিলাম। তো সেই ক্ষেত্রে এই কোডটা আমরা সেভ করি। তাহলে আমরা আপডেট করতে পারবো, কোনো ঝামেলা নেই তো? যদি না থাকে তাহলে এবার আমরা ডিলিট করি, আমরা এখান থেকে একটা ডাটা ডিলিট করব। তো ডিলিট করব অবশ্যই এসকিউএল কমান্ডের মাধ্যমে। তাহলে এখানে আমরা লিখতে পারি ডিলিট ফ্রম কোন টেবিল থেকে ডিলিট করব, কান্ট্রি। এখন যদি এই কোডটা লিখি তাহলে আমার কান্ট্রি টেবিলে যতগুলো আছে সব ডিলিট। কিন্তু আমরা কি সবগুলো ডিলিট করব? এত কষ্ট করে টেবিল বানাইছি তাও যদি সব ডিলিট করে দিই। তো আমরা আপাতত একটা ডিলিট করি, যে যদি আমাদের সবগুলো ডিলিট করার দরকার হয়। তো আপনি একটা জিনিস চিন্তা করেন, যে আমরা যখন রোয়ের এডিটের পাশে আমরা ডিলিট একটা বাটন দেখছি না, এখন ওখানে ক্লিক করলে কেমন সবগুলো ডাটা ডিলিট হয় না একটা? যদি আমরা এরকম অপশন দিই যে সিলেক্ট অল, মানে একটা বাটন আছে এখানে ক্লিক করলে আমার সবগুলো ডাটা ডিলিট হবে, সেই ক্ষেত্রে আমার এই স্ক্রল কমান্ডটা লাগবে। আর যদি মনে করি আবার একটা করে ডাটা ডিলিট করব, সেই ক্ষেত্রে কিন্তু এই কোডটা লেখা যাবে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা এখানে যোগ করতে পারি কি, হয়। এখন আইডি দিয়ে ডিলিট করতে পারি, নেম দিয়েও ডিলিট করতে পারি, ঠিক আছে? এখানে আইডি ইকুয়াল আমি দিতে পারি 4, যে আমার 4 নাম্বার যে রো আছে সেটাকে আমি ডিলিট করে দেব। এটাকে আমি কপি করি, গো বাটনে ক্লিক করি, সিনট্যাক্স এরর, ডিলিট টিএলই, ওহো সিলেক্ট লিখতে লিখতে এদের জায়গায় শুধু ডিলিট। তাহলে দেখেন যে ওয়ান রো ডিলিটেড দেয়নি, অবশ্যই দিছে ডিলিট। তো আমরা এবার আর কষ্ট করে এত কষ্ট করে আর কমান্ডটা লিখলাম না, এখানে ক্লিক করলে সব ডাটা দেখা দেয়। দেখেন 3টা ডাটা আছে না, তার মানে কি একটা ডিলিট হয়েছে। তো
সেই ক্ষেত্রে আপাতত আমরা এডিট ডিলিটটা করতে পারছি। ডিলেটের ক্ষেত্রে যদি নাম দিয়ে করি তবে সেম যদি অনেক জায়গা থাকে সবগুলো ডিলিট হবে। সমস্যা না, তার মাঝখান থেকে একটা ডিলিট হলে পরে তো ওই আইডি নম্বরগুলো হ্যাঁ আইডি তো চলেই যাবে, ওটা তো আর আসবে না। তাহলে পরে যে সময় ক্রিয়েট করব সিকোয়েন্স থাকে না, মানে লং সিরিয়াল থাকে না। ভাই সিকোয়েন্স আপনি করবেন না প্রোগ্রাম করবেন? এখানে ডাটাবেজে আইডি থাকলো কি না থাকলো ওটা আমার সমস্যা নাই, একের পরে 100 আছে তারপরে 300 আছে, এটা তো আমার দরকার নাই। এখন বলতে পারেন স্যার আমি তো ওয়েবসাইটে সিরিয়ালে দেখাবো, ওয়েবসাইটে সিরিয়াল তো আমরা পিএইচপিতে করে দেবো। আপনার মাইস্কুলের যে অপশন আছে যে এখান থেকে যদি আমি কোনো রো ডিলিট দিয়ে থাকি তাহলে ওই রোয়ের যে আইডিটা আছে ওই আইডিটা আমরা আর কখনো পাবো না। আপনি যদি ওই আইডিটা পেতেই চান তাহলে দেখেন যে এখানে আপনার একটা অপশন আছে না, এখানে দেখেন ইনসার্ট নামে একটা অপশন আছে। এখান থেকে আমি যখন ডাটা ইনসার্ট করব এখানে যদি আমি সেম আইডিটা দিয়ে দিই তাহলে সেই আইডিটা আমি ফেরত পাবো। কিন্তু আমি যখনই ফর্ম বানাবো ফর্মে কি আমার আইডি ইনসার্ট করার কোনো অপশন থাকবে? শুধু নেম ইনসার্ট করবো, তো সেক্ষেত্রে কি আমরা ওই আইডিটা কিন্তু আর পাবো না। যদি আইডিটা না পাই এতে তো আমাদের লস হচ্ছে তা না। আর আপনি যদি এই টোটাল টেবিলটাকে ওয়েবসাইটে দেখাইতে চান তাহলে কত আসবে? যে একটা আছে দুটা আপনি ডিলিট দিয়ে দিচ্ছেন, একের পরে দেখাবে 3, দেখা যাচ্ছে যে 4 নাম্বারটা ডিলিট করা হয়ে গেছে, এখানে দেখাচ্ছে 5। এখন প্রশ্ন থাকতে পারে যে এখানে তো সিরিয়ালই নাই, এটা আমরা পিএইচপি তে প্রোগ্রাম শিখছি না। যাই হোক লুপ নিয়ে তো কাজ করছি, আই প্লাস প্লাস করে দিলে কি এগুলো লুপ যতবার ঘুরে ততবার এরকম তো আসে না, এক এক করে বাড়ে। তো তো আমরা এতটুকু শিখলেই হবে, আমরা পিএইচপি তে এই সিরিয়াল নাম্বার গুলো দিয়ে দিব। আর ডাটাবেজে যে সিরিয়াল নাম্বার আছে এটা ভুল করেও তো আমরা ওয়েবসাইটে দেখাবো না, কারণ এটা যদি জানতে পারে হ্যাকার তাহলে তো তার হ্যাক করার কোনো ব্যাপারই না, সে তো আগে আনন্দে গান গাওয়া শুরু করে দিবে যে আইডি পেয়ে গেছে। একটা ওয়েবসাইটের আইডিটাই হচ্ছে মেন। আমি যদি জানতে পারি যে এটা 1 নাম্বার আইডি তাহলে আমার পক্ষে এটা হ্যাক করার কোনো ব্যাপারই না। আর আমরা যতগুলো ওয়েবসাইট দেখি এখানে যত সিরিয়াল নাম্বারগুলো দেখি না এগুলো কিন্তু পিএইচপি তে দেওয়া, কখনো ওই ডাটাবেজের আইডি গুলা ওয়েবসাইটে দেখায় না, কারণ এই আইডি গুলো আমাদের হিডেন করা লাগবে। আর আমাদের কিছু কিছু কাজ আছে যে ওয়েবসাইটে কাজ করতে গেলে আমাদের এই আইডি গুলো লাগে, এই আইডি গুলো লাগে। যেরকম দেখেন যে আমি যদি এখানে ডিলেট নামে একটা বাটন বানাই, আমার ডিলেট নামক একটা বাটন আছে, এখন আমি যখন এখানে ক্লিক করবো তখন কি আমার সবগুলো ডাটা ডিলিট করবো না একটা? যদি একটা ডিলিট করতে চাই তাহলে দেখেন যে আমার টেবিলে এখানে তো অনেকগুলো আইডি আছে না, এখন কোনটা আমি ডিলিট করবো সেই আইডিটা আমার লাগবে না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যখনই ক্লিক করতেছি এই আইডিটা আমার অন্য একটা পেজে সেন্ড করা লাগতে পারে। তো যখন আমি এই আইডিটা এক পেজ থেকে অন্য পেজে সেন্ড করবো তখন কি এটা ইউআরএল দেখা যাবে না ওয়েবসাইটে? এই যে আপনার উপরে যে ইউআরএলটা আছে দেখেন এখানে কিন্তু দেখা যাবে। আমি যখনই এই আইডিটা এক পেজ থেকে আরেক পেজে পাঠাবো তখন এই যে এরকম দেখেন 5 দেখা যাচ্ছে না, এরকম আইডি দেখা যাবে। এখন ইউজার যদি দেখতে পায় মানে হ্যাকার যদি দেখতে পারে এখানে 5, সে করবে কি যে 5 আছে এরপরে একটা সিঙ্গেল কোটেশন দিবে দিয়ে এন্টার দিবে, দেওয়ার পরে আপনার ওয়েবসাইটে একটা এরর দেখায় দিবে, মানে এসকিউএল এরর। এই এররটা সে যদি দেখতে পারে তাহলে সে নিশ্চিন্তে ওই সফটওয়্যার দিয়ে স্ক্যান দিয়ে ভুল দেবে, সকালে উঠে দেখবে যে ইউজারনেম পাসওয়ার্ড পেয়ে গেছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই আইডিটা আমাদের লাগবে কারণ আইডি ছাড়া আমরা ডিলিট করতে পারবো না। এখন আইডিটা যদি আমি আপনাকে দেখতে দিই তাহলে আপনি হ্যাক করে দেবেন। তো সেই ক্ষেত্রে কি করি যে এটাকে আমরা কনভার্ট করি বা ডিকোড করি, করার পরে আপনি এরকম কিছু সিম্বল দেখতে পাবেন যেরকম এখানে আছে ইনক্রিপশন। হ্যাঁ, ইনক্রিপশন না, ইনক্রিপশন তো ডাটাবেজের ক্ষেত্রে। ইনক্রিপশন বলতে যে আমরা যে পাসওয়ার্ডটা দিচ্ছি 1 2 3 4, এই পাসওয়ার্ডটা এনক্রিপ্ট করে দেখা যাচ্ছে যে একটা সিম্বল ডাটাবেজে সেট করে দেয়, সেটা ইনক্রিপশন। আর এটা হচ্ছে ইনকোড আর ডিকোড। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যে 5 আছে 5 এর পরিবর্তে এখানে একটা সিম্বল দেখাই দেবে। এখন সিম্বল দেখে কি আপনি বুঝতে পারবেন এখানে আইডি কত। এখন এই সিম্বলের পরে আপনি যতই সিঙ্গেল কোটেশন মারেন ডাবল কোটেশন মারেন যত যাই করেন কোনো কাজ করবে না। এবার আপনি যদি এসকিউএল ইরোড যদি আমার ওয়েবসাইটে না আনতে পারেন তাহলে আপনার দ্বারা আমার ওয়েবসাইটে হ্যাক করা সম্ভব না। কারণ আমার যে প্যানেল থাকবে প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড পেতে হলে সে আগে খুঁজবে যে কোন পেজে এসকিউএল ইরোড আছে। এসকিউএল ইরোডটা যদি পাই তাহলে সেই পেজের নেমটা দিয়ে আমরা যখনই যে পেজে যাবো পেজের নেম উপরে চলে আসে না, এখন যে পেজে সেই এসকিউএল ইরোডটা পাবে সেই পেজের নেমটা নিয়ে এখান থেকে সেই নেমটা নিয়ে সফটওয়্যার দিয়ে স্ক্যান দিয়ে গুণ দেবে, সেই পেজে
যতগুলো ইউজার আছে, যত যা আছে সব সফটওয়্যার চলে আসবে। সে শুধু একটা ক্লিক করবে, তারপরে ইউজার নেম পাসওয়ার্ডটা দেখাই দেবে। তো সেক্ষেত্রে আমাদের চেষ্টা রাখতে হবে যে যত প্রকার সিকিউরিটি আমরা দিতে পারি, এই এসকিউএল ইনজেকশন গুলো নিয়ে কাজ করতে হবে। অনেক ওয়েবসাইট আছে আমি ইউজার নেম পাসওয়ার্ড জানি না, তারপর লগ ইন করা যায়। আর এখন তো আরো আপডেট হয়েছে না, আমরা আপডেট হলে ঠিক আছে, কিন্তু সফটওয়্যার কোম্পানি আগে আপডেট হয়ে গেছে। আমি যে ব্রাউজার ওপেন করতেছি, এই ব্রাউজারে অনেক কি আছে, অ্যাডভান্স আছে, যে অ্যাডভান্সটা ইউজ করে আপনার ওয়েবসাইটে রিডাইরেক্ট করতেছেন, লোড করতেছেন, এটা লোড অবস্থায় আমি আটকাই দিব, ওয়েবসাইট আর লোডই হবে না, সেখান থেকে আমি সবকিছু দিতে পারবো। এরকম অনেক অ্যাডভান্স আছে। আবার অনেক আছে না, যে আমরা যখন ইমেজ নেই, একটা ইমেজ আপলোড করি না, যেরকম আপলোড নামক একটা বাটন থাকে, এখানে ক্লিক করলে ইমেজটাকে সিলেক্ট করে দেয়। আপনি ফেসবুকের ক্ষেত্রে যখন আপনি ইমেজটাকে সিলেক্ট করেন, আপনার একটা ই দেখে না, লোকেশন দেখায়, যেখান থেকে আপনি ইমেজটা সিলেক্ট করে দিতে পারবেন। তো তারা হ্যাকার ওরা করে কি, যে ইমেজের পরিবর্তে এখানে একটা পিএসপি কোড ইনসার্ট করে দেয়। এখন আপনি সিকিউরিটি দিয়ে রাখছেন, যদি মনে করেন যে আমরা সিকিউরিটি দিই, এরকম একটা নেম আছে লাস্টে জেপিজি, এখানে জেপিজি থাকতে পারে, অথবা পিএনজি, অথবা আপনি দিচ্ছেন যে গিফট, যাই হোক কিছু একটা সম্ভবত এফ, তাই না? আপনি তিনটা এক্সটেনশন দিয়ে পিএইচপি তে কোড করে রাখছেন, আপনি যে ফাইলটা দেবেন সেই ফাইলের এক্সটেনশন যদি এই তিনটার একটা হয় তাহলে নিবে। তার মানে কি, তিনটার একটা কি ইমেজ না, যে ইমেজ ছাড়া আপনি কোনো কিছু ইনপুট নেবে না। তো সে কি করবে, তার একটা পিএইচপি ফাইল আছে, ফাইলের নেম ডট পিএইচপি ডট জেপি। তো সেক্ষেত্রে দেখেন আপনার পিএইচপি কোড কেটে ধরতে পারবে, লাস্টে তো জেপি ঠিকই আছে, পিএইচপি কোড এখানে চেক করে দেবে, লাস্টে জেপি দেবে, ব্যাস এটা আপলোড করে দেবে। আর যখন আপলোড করে দেবে, সে এই যে পিএইচপি কোডটা ইনসার্ট করতেছে, এটার মাধ্যমে আপনার সার্ভারে সব ইউজারনেম পাসওয়ার্ড কোথায় কয়টা ফাইল আছে সব দেখে নেবে। তো এইগুলো, এই কাজগুলো করা আছে ওই অ্যাডভান্স দিয়ে, অ্যাডভান্স আছে, এরা অনেক ফাস্ট। আপনার ওয়েবসাইট হ্যাক হওয়ার জন্য ওরাই আরো বেশি কাজ করে দিচ্ছে। তো সেক্ষেত্রে দেখেন আপনাদের ওয়েবসাইট বাঁচানোর জন্য কত কি করতে হবে, অনেক কিছু। আমাদের টাইম যেহেতু শর্ট, এই শর্ট টাইমে আমাদের মেন যে কাজগুলো আছে, মেন যে সিকিউরিটি গুলো আছে, এগুলো যদি আমরা দিতে পারি ভালো। তো সেই জন্য আপনাদের একটু কাজগুলো একটু প্র্যাকটিস করতে হবে। কারণ আমি যেগুলো কাজ করবো, আপনি যদি নাই বুঝেন সিকিউরিটি কেন দিচ্ছি, যে এই কোড লিখতেছি কেন লিখতেছি, এটা যদি আপনি না বুঝেন, তাহলে আমার বুঝে তো কোনো লাভ নেই। আমি তো এটা অনেক আগে বুঝছি, আপনাদের বুঝতে হবে। লাস্ট ক্লাস বলতে সিকিউরিটি যদি লাস্ট ক্লাসে যায়, তাহলে আমাদের আগের ক্লাসের অনেক কিছু তুলে রাখতে হবে। আমরা যেদিন যে ক্লাস করব, এই ক্লাসের উপর যতটুকু সিকিউরিটি দেওয়া দরকার আমরা সেটাই সিকিউরিটি দিয়ে দেবো, ঠিক আছে? আইডি পাসওয়ার্ড বড় করে দিলে এটা হ্যাক করতে হয়, এটার মানে কোনটা? আইডি পাসওয়ার্ডে যদি আমি অ্যাড বা এই ধরনের কোনো সিম্বল ইউজ করি, তখন এটা হ্যাক করা যায়, করতে সময় লাগে। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, মোবাইলের ক্ষেত্রে দেখেন, অথবা ডিজিটাল ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে দেখেন, আপনার অ্যানালগ সিগন্যাল কি কখনো ট্রান্সফার করা যায়? আমরা ইউজ করি কোন সিগন্যাল? অ্যানালগ। এটাকে যখন সেন্ড করি তখন কি এটা কনভার্টারের মাধ্যমে ডিজিটাল করি, সেন্ড করতেছে, এখানে রিসিভ করতেছে ডিজিটাল, এটাকে কনভার্ট করে আবার অ্যানালগ করে ইউজ করতেছে। তো সেই ক্ষেত্রে দেখেন যে এখানে আমার আইডি আছে, এটা আমি এখানে কনভার্ট করে এরকম হ্যাশ বানিয়ে নিচ্ছি, যে আপনার কিছু সিম্বল আসবে। তো সেই ক্ষেত্রে দেখেন এটা আমি এক পেজ থেকে আরেক পেজে ট্রান্সফার করতেছি, এখানে তো আমি ওইটাকে আবার রিসিভ করবো, তাই না? তো সেক্ষেত্রে দেখেন যে আপনি এইটা বাঁচতেন, এইটা বাঁচতেন, এখন এইটাতে আপনি যত যাই করেন আমার এই পর্যন্ত আসবে, ঠিক আছে, কিন্তু এটাকে তো আমি ডিকোড করে নিয়ে কাজ করবো। আমি এখানে আমার যে আইডি আছে, আইডিটাকে ইনকোড করে পাঠাচ্ছি, আপনি এটার সাথে হ্যাশ যতই যাবেন কোনো সমস্যা তো নেই, কারণ আপনি আমার আইডিটা তো পাচ্ছেন না। আর আপনি এখানে যত যাই করেন, লাস্টে আমার ডিকোড আছে, আর আমি এরপরে আবার মিলাই দেখবো আমি এখান থেকে যেটা পাঠাইছি এখানে সেটা আছেই কিনা। আপনি তো কোনো কিছু চেঞ্জ করবেন, এখানে আমার কন্ডিশন থাকবে না। আমি এখান থেকে যেটা পাঠাচ্ছি ফার্স্টে দেখেন না, আমি এটাকে কি করব, কনভার্ট করবো না, ইনকোড করব, করার পর আমার যে সিম্বল হবে, এখন কি সিম্বল আছে এটা তো আমি ভেরিয়েবলে সেট করে রাখবো, যে আমি এটাকে কনভার্ট করার পরে আমার এই সিম্বলটা হয়েছে। এখন এটাকে আমি সেন্ড করতেছি, সেই পেতে আমি আবার চেক করবো না যে আমার এই সিম্বলটা ছিল, এখানে এই সিম্বলটা আসছে কিনা।
সেক্ষেত্রে আমার দুটো কম্পেয়ার করে নিয়ে তারপরে আমি কাজ করব। তো দেখেন আপনি যদি এখানে কোনো কিছু অ্যাড করেও দেন তো এখানে কি আমার কন্ডিশন ফলস হবে না? যদি আমি যা পাঠাইছি এখানে তা আসে না, তো সেই ক্ষেত্রে তো আমার এখানে সে ডাটাবেস পর্যন্ত আসবেই না, এখানে তো আমি ধরে দিলাম। আর যদি আপনার আইডিটা থাকতো, এটাকে যদি আপনি কোনো কিছু না করতেন, আইডি থাকলে সে যখনই এখানে একটা সিঙ্গেল কোটেশন দিবে আর আমার আগের যে স্ট্রাকচার থাকবে, তার মানে কি এরপরে যাই থাকবে এটা কমেন্টস হয়ে যাবে। এরপর আমি যত সিকিউরিটি দিই না কেন এই সব সিকিউরিটি একটা কমেন্টস হয়ে যাবে। যদি কমেন্টস হয়ে যায় তাহলে কি সে সরাসরি কিন্তু আমার ইউজার নেম পাসওয়ার্ড পর্যন্ত চলে যেতে পারে, আমার এরপর কোনো সিকিউরিটি কাজে লাগবে না। ঠিক আছে? আর যদি আমরা এটাকে ইনকোড করে দিই তাহলে আপনি যতই ট্রাই করেন লাগে, কারণ ওয়েবসাইটে হ্যাক হওয়ার বেশিরভাগই হ্যাক হয় ইউআরএল, আমাদের যে ওয়েবসাইটের ইউআরএল আছে ওইটা। আর আমরা ওখানে কাজ করছিলাম না, মনে আছে? ফর্ম নিয়ে কাজ করছিলাম, বলছিলাম মেথড নামে একটা অ্যাট্রিবিউট আছে, ওর মধ্যে আমরা দুটো জিনিস ইউজ করতে পারি, একটা হচ্ছে গেট আর একটা হচ্ছে পোস্ট। তো এইগুলো আমরা এখনো কাজ করিনি, ওদের সিকিউরিটি নিয়ে এত টেনশন করার দরকার নেই। আমাদের এখন মেন কাজ বাকি আছে, যে আমরা কোথায় কিভাবে সিকিউরিটি দিতে পারি, কিভাবে কাজ করতে পারি। এই কাজগুলো আমরা বুঝবো না, আমাদের এই ডাটাবেজের আর একটা ক্লাস হবে, দুটো টেবিলের মতো রিলেশন করা, কিভাবে রিলেশন করতে পারি, টেবিলগুলো নিয়ে কিভাবে কাজ করতে পারি। আর আমাদের প্রজেক্টের জন্য একটা ডাটাবেজ ডিজাইন করতে হবে, তো সেক্ষেত্রে আমাদের আর একটা ক্লাস লাগবে না, আমাদের প্রজেক্টের ডাটাবেজ ডিজাইন করা আর রিলেশনগুলো শেখা। ঠিক আছে? সবাই ভাইয়া কিন্তু দেখেন তারপরে এইসব একটু আগ্রহ বেশি থাকে, ভালো লাগে গল্প শুনতে। না, হ্যাকিং নিয়ে কথা হচ্ছে যে হ্যাকিং শেখাতে খারাপ তা না। এখন আমি যদি কারো ক্ষতি না করি তাহলে তার সমস্যা নাই। এখন মেন কথা হচ্ছে যে আমার জিনিসটা তো বাঁচাইতে হবে, সিকিউরিটির জন্য আমার সিকিউরিটিটা তো বাঁচাইতে হবে। তো সেক্ষেত্রে আপনারা এটা দেখেন, আমি চেষ্টা করবো শেখানোর। ঠিক আছে? তাই বলে মনে করেন না আমি টোটাল হ্যাকিংটা শেখাতে পারবো। ঠিক আছে? আমার হ্যাকিং তো সেখানে কোর্স না, আপনার ওয়েবসাইটটা কিভাবে সিকিউরিটি দেবেন আমি এই পর্যন্ত দেখাবো। আর এরপরে যদি লাস্টে সময় পাই আপনাদের সাথে যদি আমার যোগাযোগ থাকে এক্সট্রা কিছু, সেটা তো পরের ব্যাপার। কোর্স শেষ বলে যে আপনাদের সাথে আমরা সবকিছু সেই টাটা বাই বাই তা তো না। আপনারা কোর্স শেষ করেন, এটা শেষ করেন, তারপর যদি সিকিউরিটি দরকার হয় আমার সাথে যোগাযোগ করেন, আপনাদের কোর্স করা লাগবে না। কোর্স করে কি সবকিছু শেখা যায়? কোর্স করে সবকিছু শেখা যায় না। তো আপাতত এই পর্যন্ত একটু প্র্যাকটিস করবেন, আমাদের মেন কাজ কিন্তু এখনো বাকি আছে, যে আমাদের দুইটা টেবিলের মধ্যে রিলেশন করা, তারপরে আছে যে আমরা কিভাবে সার্চ করতে পারি ক্যারেক্টার ওয়াইজ। আমরা তো আজকে ওয়ার্ড দিয়ে সার্চ করছি তাই না, এখন ক্যারেক্টার দিয়ে সার্চ করা শিখতে হবে। আর আমাদের প্রজেক্টের জন্য একটা ডাটাবেস ডিজাইন করতে হবে, এটা হচ্ছে মেন কাজ। আমরা যেগুলো শিখছি এগুলোই আমাদের সাধারণত কাজে লাগবে। আর এসে যত যা দেখছেন যে একটা ডাটাবেস ক্রিয়েট করা, আপনি কি কখনো আপনার ওখান থেকে ডাটাবেস ক্রিয়েট করবেন? ওয়েবসাইট থেকে ডাটাবেস ক্রিয়েট করা লাগবে? লাগবে না। তো সেক্ষেত্রে ওখানে দেখেন যে পিএসপি কোড আর এসকিউএল কোড দুটো একসাথে আছে। তো আমাদের এখানে যেগুলো আছে আমরা শর্টকাট কাজ করছি, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করেন, কারণ এই কাজগুলো যদি না করেন তাহলে পরেরগুলো কিন্তু আর করা যাবে না। আমি ওইগুলো দিইনি, না দেওয়ার একটা কারণ আছে যে আমার ওই জিমেলে আপলোড হচ্ছে না। তো আমি আজকে দেখি যে যদি আপনাদের ভিডিওগুলা ইউটিউবে আপলোড করতে পারি তাহলে ইউটিউবের লিঙ্ক দিয়ে দিব, কারণ অত ফাইল না কি করতে গেলে আমার সমস্যা আছে। ইউটিউবে দিলে সমস্যা আপনাদের? ওটা দেখা যাচ্ছে যে আমি ইউটিউবের লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে দেখে নেন। না এটা তো টাকা না, এটা না দিলে তো সমস্যা না। আপনি ব্যান্ডউইথ নিচ্ছেন 1 MB, আপনি দেখছেন 2-3-4 MB তে, আপনি টাকা দিচ্ছেন 2 MB।